আসসালামু আলাইকুম। আ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আসলে আপনাদের সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছা আমার নাই। ঠিক আছে? তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সময়। তো আজকে যেহেতু আপনারা পরীক্ষা দিয়ে আসছেন, আমি জানি আ আপনারা অনেকেই টায়ার্ড। আজকে বইও অনেকেই খুলে দেখারও কি পান নাই, সময় পান নাই আমি জানি। আর আমার কথা কি শোনা যাচ্ছে? একজন শুধু বলিয়েন, হ্যাঁ? কথা শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, জি, শোনা ধন্যবাদ। যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আমি আজকে হচ্ছে আমি প্রথমত বলি যে আমাদের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অন্যান্য সেশনে যারা আছেন যেমন অজিত ভাই আছেন ২৫-২৬ সেশন, তারপর দিদারুল ভাইও ২৫-২৬ ২৪-২৫ সেশন। তো প্লাস হচ্ছে গিয়ে অন্যান্য সেশনের জন্যও আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ। কেন? হচ্ছে গিয়ে আমরা মোট কথা আমাদের সিনিয়ররা যারা, যারা জুনিয়র ব্যাচ আছে নাকি তারা আজকে আপনারা ২৩-২৪ পরীক্ষার্থীদেরকে আপনারা রেডিমেড পাচ্ছেন। তো তাদের কাছ থেকে যে কথাগুলো আপনারা শুনবেন, হ্যাঁ? তারা যে ভুলগুলো করে আসছে প্লাস হচ্ছে গিয়ে যারা তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, যে সমস্যাগুলো ফেস করছে, এগুলো যখন আপনারা শুনবেন তখন আপনাদের মানে খুবই উপকারে আসবে। তো আপনাদেরও সময় নষ্ট হবে না। ঠিক আছে? তো প্রথমে তো বলেন আপনাদের পরীক্ষা আজকে কেমন হইছে? ভাই বলবো। আমার সজীব ভাই তো হচ্ছে গিয়ে জার্নিতে আছেন। কথা শোনা যাবে না। অন্য কেউ একজন বলেন, জুবায়ের ভাই আছেন, মার্জান আপু আছেন, নাজনা কি বলে নাজনীনার আপু আছেন। হ্যাঁ, আপনারা বলেন যে কেউ একজন। সজীব ভাই আপনি হচ্ছে জার্নিতে আছেন, আমাকে বলছেন। আপনি কি করেন মিউট করে শুনেন কথা। জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি যেমনটা মনে করছিলাম, আশা করছিলাম, তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে আরকি। আমি ভালোই লিখতে পারছি। পয়েন্ট-টয়েন্ট সুন্দরভাবে লিখতে পারছি। শেষের দিকে খুব তাড়াহুড়ো হয়ে গেছে। শেষে প্রশ্নটা একটু মানে মন মতো হয়নি। মানে আরো ছিল, অনেক লেখা ছিল। আমার মনেও ছিল। কিন্তু টাইম কভার করতে পারিনি শেষের ছোট্ট একটা প্রশ্নের মধ্যে। এই আরকি। বিশেষ করে ম্যাডামদের ক্লাসগুলো যেগুলা করছিলাম, দেখা যায় ছোট ছোট কিছু প্রশ্ন ছিল, টিকা ছিল, এগুলো ম্যাডামের কথা অনুযায়ী ওগুলোই তখন মনে আসতেছিল, স্যারদের কথা, ম্যাডামদের কথা, যে কি কি পড়াইছিল, কি কি ক্লাস নিয়েছিল। তো তখন আবার ওগুলোই আসলে সুন্দরভাবে লিখতে পারছি আলহামদুলিল্লাহ। তো পাস হবে, এই সাবজেক্টে অ্যাটলিস্ট পাস হবে। মাশাআল্লাহ। আরো একজন বলেন। আর আপনাদের কোনো সমস্যা যেমন মার্জিন আপু অনেক সমস্যা বলছেন, একটু আপনি বলেন তো এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন কমন পড়ছে। এটা আগেই বলবো যে ৮টা প্রশ্নের মধ্যে প্রায় সবগুলাই কমন ছিল। এবং আমি ১ম ডিসাইড করতে পারতেছিলাম না যে আমি কোনটা অ্যান্সার আগে করব। তো ওই যে আপনি একটা কথা বলছিলেন টিকাগুলো আগে দিবেন। তো আমি ১ নাম্বারটা আগে দিছি, টিকাটা আগে দিছি। কিন্তু আমাকে আমার পাশে যে ছিল সে আমাকে খুব ডিস্টার্ব করছে ১ম থেকেই। তো এইটা আমার মনে হয় এই যদি এরকম ডিস্টার্ব করে আমি নেক্সট এক্সামগুলো এরকম হবে। মানে আমি লাস্টে যে আপনার ৩ নাম্বার অ্যান্সার করছি ৩ নাম্বার প্রশ্নের, মানে ওই যে বলল না যে আমরা মানে ডিটেলস লিখতে পারি নাই, জাস্ট প্যারাগুলো তুলে তুলে দিয়ে চলে আসছে। এবং ওই লোকের কারণে আমার লেখাগুলো খুব বাজে হয়েছে, লাস্টের দিকে ক্লিন ছিল না পেজ। তো যাই হোক, তবে আমার খুব খারাপ লাগছে যে আমি পারতেছি, আমি লিখতে পারবো, বাট উনি আমাকে বারবারই ডিস্টার্ব করছে। এইটার সমাধান আমি কিছুতেই খুঁজে পাইতেছি না। এবং লাস্টে সে আমাকে আমি লাস্টে মানে ৩ নাম্বার অ্যান্সার দিয়ে আমি পুরো বের হয়ে চলে আসবো। সে আমাকে বলতেছে আপনি বসেন, আপনি আমাকে উত্তর বলে যাবেন, আমার এখনো বাকি আছে। তো আমি পরে চলে আসছি, যেহেতু ম্যাডাম সামনে ছিল, সমস্যা করে না। কিন্তু এই ধরনের প্রবলেম ক্রিয়েট করলে আসলেই ভাইয়া এক্সাম দেওয়া মুশকিল হবে আমার জন্য। কিন্তু অ্যান্সার আমি প্রথমগুলো খুব ভালো দিছি, আপনার টিকাগুলো আপু আপনি পারফেক্টলি লিখতে পারছি। যে তারপর আছে ৭ নাম্বার যে হল ডিউটিতে আছে ওনার সাথে কথা বলেন নাই? হয়েছে আর কি। এখন হল ডিউটিতে যিনি ছিলেন কথা বলেন নাই উনি আপনি? তো সামনে, সামনে হইলে না কি হইছে? উনি তো আপনি একদম সামনেই ছিল।
ডাক দিয়ে বলতে পারতেন না যে আমাকে উনি এরকম ডিস্টার্ব করতেছে? এখন সিস্টেমটা পুরো হলে এইরকমই ছিল। সব জায়গাতেই দেখলাম ক্লাসে পুরো হল রুমে এটা চলতেছিল। ম্যাডামরা তাদের মতো বলতেছে, পুরুষ ছিল না কোনো, শুধু ম্যাডাম ছিল ২ জন এবং এইটাই চলতেছে প্রত্যেক বেঞ্চে। আমাদের হলে আবার ৪-৫ জনকে আবার নকলসহ ধরা পড়ছে, ওদেরকে আবার পরীক্ষাই দিতে দেয়নি। আমাদের পরিবেশটা এত সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, এই জন্য আরো ভালোভাবে লিখতে পারছি। মাথা ঘুরাইতে দেয় নাই। তারপর দিকে ২-১ জনকে আমি বলছি, টিকা টিকা ২ একটু বলে দিছি, কিন্তু আসলে ডিস্টার্বটা খুবই খারাপ। না, মুখে ২-১ টা হিন্টস বলে দেওয়া আলাদা হ্যাঁ, জিনিস। হ্যাঁ, হ্যাঁ, ওই সেটাই। ব্যক্তি রীতিমতো আমার খাতা খুলে প্রথম মানে থেকেই। ১ম থেকে খাতাটা খুলে তার সামনে রাখতে বলতেছে। মানে হ্যাঁ, সে হ্যাঁ। বোঝে না, আবার লাইন ধরে দেখায় দিতে হবে। এটা কোন ধরনের মানে অনধিকার চর্চা হয়ে গেল না? আর আমার মনে হয় তেজগাঁ কলেজ বা আদমজী ক্যান্টনমেন্টে হলেই ভালো হতো। এখানে দেয়াটা আসলে উচিত হয়নি। পরিসর খুব ছোট, খুবই ছোট পরিসর। আচ্ছা যাক, আপনারা মন খুলে কথা বলেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কথা বললে পরবর্তী পরীক্ষাগুলো আপনাদের ভালো হবে, বুঝছেন? এই কারণে আজকে নিয়ে আসছি আপনাদেরকে, যে আপনারা যদি কথা বলেন আপনাদের লাভ হবে। আ যাই মার্জিয়া হোক, আপুর জন্য তো খারাপ লাগতেছে যে উনি তো অনেক অ্যাক্টিভ, অনেক পড়াশোনা করছে, বেচারি না লিখতে না খারাপ না, পারাটা তো সবচেয়ে আমি বলি কষ্টকর। এখানে মন খারাপ করার কিছু নেই। আমি বলি এরকম ডিস্টার্ব আসবে, এরকম সবারই আসে। আমরাও পরীক্ষা দেওয়ার সময় এরকম প্রবলেম ফেস করছি। তো আপনি কি করবেন জানেন? আপনি এটা আপনার হল যে গার্ডে আছেন উনাকে জানাবেন। আকার ইঙ্গিত থেকে বলবেন, অথবা প্রশ্নটা নিয়ে গিয়ে একটা এক্সট্রা পেপার আনার বলে আপনি সামনে গিয়ে উনাকে কানে, কানে বলবেন যে আমাকে উনি ডিস্টার্ব করতেছে। যদি আপনি মনে করেন যে উনি বাইরে গেলে হয়তো আপনাকে ডিস্টার্ব করতে পারে, তো এটা কানে, কানে বলবেন যে স্যার, একটা ইশারা দিয়ে যে স্যার আমাকে বা ম্যাম আমাকে উনি ডিস্টার্ব করতেছে। বুঝতে পারছেন? এরকম একটু বললেন, বা আমাকে সিট চেঞ্জ করা যায় কিনা, বা এরকম একটা কিছু বললেন। আচ্ছা, ওই প্রথমত আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি। এইবার যে মানে আপনাদের এই সিগনেচার শিটটা সিস্টেম কিরকম করছে? সিগনেচার যে শিট এটা কিরকম? আগে যে কেমন ছিল তা তো বলতে পারবো না। এখনো যে প্রথমে ছিল তারিখ, তারপর ছিল আমাদের সাবজেক্টের নাম, তারপর ওই খাতা অনুযায়ী একটা উপরে ইয়া সিগনেচার ছিল। শিট অ্যাটেনডেন্স, যেটা হচ্ছে কি আপনারা যা উপস্থিতির যে সিগনেচার করেন, এইটা হ্যাঁ, হ্যাঁ, কিরকম ওইটাই। সিস্টেমে? মানে ওইটা কি খাতা কলমে ছিল? সেদিন যে একটা হ্যাঁ, নোটিশ হ্যাঁ। দেখছিলাম, এটা অ্যাপস এর মতো করবে। জি, 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 তো জি, জি, হ্যাঁ। আমরা হাতেও সিগনেচার দিয়েছি। তারপর হচ্ছে আবার ওইটার সহ ইয়া করা করা হয়েছে আরকি। অ্যাডমিট কার্ড প্লাস ইয়া সহ স্ক্যান করছে অ্যাপসে। জি, জি। কেউ একজন বুঝিয়ে বলেন তো, আমি তো বুঝতেছি না, আমাকে একটু আচ্ছা, আমি বুঝিয়ে বলেন তো। বলতেছি যে উম, আমাদের যে খাতাটা ছিল, মানে পরীক্ষার যে খাতাটা, ওইটা প্লাস আমাদের যে অ্যাডমিট কার্ডটা, এইটা দুইটা পাশাপাশি মানে একটু উপর নিচ করে অ্যাপস এর মাধ্যমে একটা ছবি তুলে নিল। আর অ্যাপস এর মাধ্যমে ওটা স্ক্যান হইলো। স্ক্যান করার পর এটা উনি সবার দেখলাম যে জন্য সাবমিট আলাদা আলাদা করলো। একটা পেজ ছিল, সবার জন্য আলাদা আলাদা পেজ ছিল অ্যাটেন্ডেন্সের জন্য। এরকমের আর কি প্রিন্ট করা, এবং সবগুলো সাবজেক্ট দিয়ে এরকম ছিল না বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, এরকমই ছিল। হ্যাঁ। এবং আমাদের ওই খাতা বাইরে যারা বাইরে যারা আছেন, মানে কি করে ওই সাউন্ড হয়, তারা একটু কথা প্লিজ না বললে ভালো হয়। নাহার আপু, আপনি বলেন। ওই ভাই ইমরান ভাই যেটা বলল, হ্যাঁ, হাতেও আমরা সিগনেচার দিয়েছি, প্লাস স্যাররা খাতাও সিগনেচার করছে, এবং অ্যাপসের যে ব্যাপারটা, হ্যাঁ, সবার খাতায় স্ক্যান করে নিছি, মানে স্ক্যান করছে, প্লাস অ্যাপসে আমি দেখেছি যে সাবমিট করছে। মানে আমার খাতা একবার সিগনেচার দেওয়া হয়ে গেছে, আমি তো লিখতেছি, সব কমন পড়ছে, আমার তো কারোর দিকে তাকানোর টাইম নেই। ওই স্যার আবার এসে দাঁড়াইলো, এখন বলতেছে খাতা দেন। আমি স্যার সিগনেচারটা হয়ে গেছে, কয় না একটু কাজ আছে। তারপর খাতাটা প্লাস অ্যাডমিট কার্ড একটু উপর নিচ করে নিয়ে অ্যাপস এর মাধ্যমে সেটা সাবমিট করা হয়েছে। আমি এটা দেখেছি আর কি। সবারই করা হয়েছে, আমাদের হলে যারা ছিল সবারই করা হয়েছে। ওটাকে বলা হয় ওএমআর স্ক্যান কোড পেপার।
আপনাদের সামনে এখন আমি আজকে পরীক্ষার প্রশ্নটা নিয়ে আসছি। আপনারা একটু বলেন তো আজকের যে মানে ১ নম্বর প্রশ্নটা কি সবাই দিতে পারছেন ঠিকমতো? জি ভাইয়া দিয়েছি, ১ ২ ৩ একদম হুবহু ইয়েতে যা ছিল সব দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। এটা সাজেশন থেকে কমন আসছে। আমি একটা কথা বলি যে সাজেশনের ব্যাপারে একটু বলি। আমি প্রথমত বলি যে আমি কখনো নিজের সুনাম বা প্রতিষ্ঠানের সুনাম আমি নিজে করতে চাই না। এটা আপনারা করবেন। এই কারণে আপনারা উপকৃত হইলে এটা বলবেন। না হলেও বলবেন যে আমরা উপকৃত হই নাই। হ্যাঁ? প্রথমত বলি আমাদের সাজেশনটা কি গত ১ বছর আগে দিছি কিনা বলেন? যারা আমাদের পুরাতন স্টুডেন্ট যেমন মার্জিয়ান আপু আছেন, নাজনীন নাহার আপু আছেন, প্লাস হচ্ছে গিয়ে আমাদের পুরাতন আছেন কাজী রিমা আছেন, তারপরে হচ্ছে অনেকেই বেশিরভাগই পুরাতন। বিজন দাদা আছেন। তো বলেন তো আমাদের সাজেশনটা কি ১ বছর আগে দিছি কিনা? হ্যাঁ জি জি ভাইয়া, আমি জি গত অনেক বছর আগে, যখন হ্যাঁ। রেজিস্ট্রেশনে এন্ট্রি হলাম, তো তখন আপনি একটা সাজেশন আমাদের দিলেন, যারা আপনার 2023 ব্যাচ আর কি। তো ওইটার সাজেশনের সাথে পিডিএফও আপনি আমাদের দিচ্ছেন এবং ওইটার অনেক ক্লাস আমরা করছি। এবং আমাদের উদ্দেশ্যে নতুন করে আবার আপনারা সাজেশন তৈরি করেন এবং ওইটার পিডিএফও তৈরি করা হয়। এবং গতবারের তুলনায় এইবার আরো অনেকটাই ইজি এবং সুন্দরভাবে আপনি ওই পিডিএফ গুলো আমাদেরকে পাঠাইছেন এবং অ্যান্সার গুলো অনেক সহজভাবে বোঝা যায়। এবং আমি দেখলাম যে এই পিডিএফটা পড়েই এক্সাম হলে যাওয়াটাই বেটার। আদারওয়াইজ অন্য কোনো কিছু ঘাটানো উচিত হবে না। এইটাই ওইটা ঠিক আছে, পরে পারফেক্ট। পরে বলতেছি। তো আমি মানে আপনার কাছে স্বীকারোক্তি নিলাম যে আমরা ১ বছর আগে করছি। পরীক্ষার ১-২ সপ্তাহ আগে বা পরীক্ষার আগের দিন রাতে আমি সাজেশন দেইনি। ঠিক আছে তো? তো আপনারা দেখেন ১ নাম্বার আপনাদের হ্যাঁ কমন হ্যাঁ। পড়ছে। তারপরে ২ নাম্বারে মার্শাল ল ও মিলিটারি ল যেটা হচ্ছে গিয়ে আমি আ গতকালকে এটা হচ্ছে গিয়ে আমি গ্রুপে দিছি। আচ্ছা বাদ, এটার কথা বাদ। তো ব্যক্তিগত আন্তর্জাতিক আইন, প্রকৃত আইন, পদ্ধতিগত আইন, কমন ল ইকুইটি এগুলো ছিল হচ্ছে গিয়ে আমার টিকাতে ছিল সাজেশনের। ৩ নাম্বারটা হুবহু আসছে। ঠিক আছে? ৩ নাম্বারটা হুবহু আসছে। আ আপনাদের সাজেশন খুলে দেখতে পারেন। হ্যাঁ? আমি সাজেশনও দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে ৪ নাম্বার কমন পড়ছে কিনা জানি না। ৫ নাম্বার একটু, একটু পড়ছে। ৬ নাম্বার একটু, একটু পড়ছে। স হচ্ছে গিয়ে ৬ নাম্বারের মানে ক, খ কমন পড়ছে। টা গত বছর আসছিল। গতবারও আমরা সাজেশনে গত বছর আগের যে সাজেশনটা যারা আছেন এটাতে ছিল। এই যে মার্জিয়ান আপু আপনি দেখিয়েন। তো এইবার আর দেওয়া হয় নাই। হ্যাঁ? এটা যে কেন যে এবার আসলো বুঝলাম না। আচ্ছা যাক, ৭ নাম্বারও কিছুটা কমন পড়ছে। আর টিকাতে মনে করেন একবারে 100% কমন আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমি এখন এসব কমন-টমনের ব্যাপারে যাচ্ছি না। যেটা গেছে পাস্ট। হ্যাঁ? আ এটা নিয়ে আর কথা বলতে চাই না। তো আমি এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যাচ্ছি। ভবিষ্যৎটা হচ্ছে গিয়ে আ আপনারা যারা নতুন সেশনের আছেন, বিশেষ করে ২৪-২৫, ২৫-২৬ তো আপনারা পুরো আস্থা রাখতে পারেন আমাদের উপরে যে আমরা এই যে কি করি, আমরা যে পড়ালেখা যেগুলো করাই এগুলো হচ্ছে গিয়ে আপনাদের কাজে আসবে। ঠিক আছে? আপনাদের যে লস হবে তা না। আমরা হচ্ছে গিয়ে আমাদের সাজেশন আমি যেমন ২৪-২৫, ২৫-২৬ তাদের কথা বলি। এই সাজেশন আপনারা ফলো করবেন। প্লাস হচ্ছে আপনাদের জন্য আবার নতুন সাজেশন রেডি করা হবে ২৪-২৫ এর জন্য। তো ২৪-২৫ এরাও ২ টা সাজেশনই ফলো করবেন। মানে কেন? আমাদের যেগুলো চলে আসছে এগুলো বাদও না, আসলে বাদ না। এগুলোও কিন্তু ঘুরে ফিরে আসে। আপনার প্রশ্ন খেয়াল করে দেখেন। ২২ সালের প্রশ্নও আসছে, ২৩ সালের প্রশ্নও আসছে, ১৯ এর প্রশ্নও আসছে। ঠিক আছে? আজকে। তো প্রতিটা সালেরই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আরেকটা কথা হচ্ছে আমরা পরীক্ষার আগের দিন, তারপর হচ্ছে পরীক্ষার রাতে প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো সাজেশন আমরা দেই না। হ্যাঁ? আমি আপনাদেরকে নো টেনশন গ্রুপে একটা কথা বলছিলাম যে, আমি কখনো আ কি মানে দুর্নীতির সাথে বা কোনো আ অবৈধ কোনো কিছুর সাথে আমি জড়িত না এবং জড়িত থাকতে চাই না এবং আমি জড়িত হব না। এর জন্য আমি আপনাদেরকে আগে বারবার করে হুঁশিয়ার করে ভয়েস দিছি যে, আপনারা অনলাইনে অনেক রকমের অনেক কিছু পাচ্ছেন। এগুলোতে আপনারা সময় নষ্ট করিয়েন না। যা আছে আপনাদের কমন পড়বে। ঠিক আছে? আপনারা এটার উপর আস্থা রেখে আপনারা পড়েন, আপনাদের কমন পড়বে। বেশি যদি চিন্তা করেন আপনারা পরীক্ষা খারাপ করবেন। এরকম বলছিলাম কিনা বলেন তো? কেন বলছি এবার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বলছেন। ইভেন মজার ঘটনা কি, আজকেও সাজেশন বিক্রি হয়েছে 50 টাকা করে কলেজের সামনে। অনবরত সবাই কিনতেছে। আচ্ছা
যারা যারা কিনতেছে সমস্যা নাই, তারা এত পড়ালেখা করে নাই, তারা কিনতেছে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি যেটা আপনাদেরকে বলতেছি যে আপনারা আমাদের এখানে হচ্ছে গিয়ে ১ বছর ধরে ক্লাস করতেছেন, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই যে মানে আমরা যে নীতিমেলা সাজাইছি, যেটা মনে করেন আমাদের সিলেবাস সাজাইছি, এটা আসলে সাজেশন বললে ভুল হবে, আমাদের সিলেবাস। তো এই সিলেবাস অনুযায়ী আপনাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমাদের টিচাররা ক্লাস নিচ্ছে। তো এছাড়াও মনে করেন এইগুলোর উপরে আগামী যে প্রতিটা সপ্তাহে ৩টা করে ক্লাস রাখা হবে। এই যে আগের সাজেশন গুলা থেকেই, আগের পিডিএফ ফাইল থেকেই আপনাদের পড়ানো হবে। ঠিক আছে, তো আপনারা খুবই আহ, মানে মনোযোগ দিয়ে এগুলো পড়বেন। অনলাইনে যদি আপনারা এদিক সেদিকে যদি নড়াচড়া করেন, কোরিয়ান সমস্যা নেই, বাট আমাকে দুষতে পারবেন না। আমি আবারও বলতেছি, আমাকে দুষতে পারবেন না। ঠিক আছে, আর আরেকটাও এটা বলে দেই, যে কোনো একটা সাবজেক্ট বুঝছেন, একটা কি দুইটা খুবই কঠিন আসবে, কোনো সাজেশন কমন পড়বে না, আমারও না, কোনো বাংলাদেশেরও কোনো বইয়েরও না। ঠিক আছে, একটা কি দুইটা কমন পড়বে। ঠিক আছে, মানে 40 মার্কের কমন পড়বে, এরকম কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখেন। সেটা চুক্তি ও টটাইনও হোক অথবা মুসলিম আইনও হোক, যে কোনো সাবজেক্ট, বুঝতে পারছেন? তখন কিন্তু আমি আগে আগে কিন্তু সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, কারণ এটা বোর্ডে করে। ঠিক আছে, আর ওই পরীক্ষাটাই সবচেয়ে আপনাদের ভালো হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে ওই সাবজেক্টটা আপনাদেরকে মানে খাতাটা একটু কম হার্ড করে খাতাটা কাটবে। তারপরে হচ্ছে গিয়ে আপনারাও বেশি মানে মার্কস একবারে 100% দিয়ে আসার চেষ্টা করবেন, যা পড়বেন তাই। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ওইটাতে মানে একবারে শেষ পর্যন্ত লেগে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কলম থাকবে আর পরীক্ষার খাতা আপনার হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পাস। আর যদি আপনি খাতাটা জমা দিয়ে দেন, মানেই হচ্ছে গিয়ে ফেল পাস তখনই নির্ধারণ। ঠিক আছে, পরীক্ষার আগের সরি রেজাল্টের আগে যে দোয়া কালাম পড়লে লাভ হবে না। ওই সময় পর্যন্ত আপনার দোয়া কালাম, যে 4 ঘন্টা আপনার হাতে আছে, ওই 4 ঘন্টাই হচ্ছে কি আপনার কি মানে হচ্ছে আপনার আপনার কি বলতে পারেন, আপনি যুদ্ধের ময়দানে আছেন। ঠিক আছে, এ সম্পর্কে কিছু বলবেন কি, আমার সাথে একটু অ্যাড করবেন? ভাই আপনি যে বললেন একটা হার্ট করবেন, যদি এরকম আসলেই ঘটে যায় তখন আমরা তাহলে কিভাবে অ্যান্সারটা করব? আমার তো অলরেডি নার্ভাস হয়ে ফিল ঘটে হচ্ছে এখনই ঘটে তাইলে। না, 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 ঘটবে ঘটবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারও ঘটে, ফাইনাল ইয়ারও ঘটে। ঠিক আছে, আমরাও এরকম ফেস করছি। আপনার এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যাই করে আসছেন, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এরকম করে। দেখবেন ইংলিশ ফার্স্ট পেপার যদি সহজ করে, তাহলে দেখবেন ইংলিশ সেকেন্ড পেপার কঠিন করে বসে থাকতো। আপনাদের মনে আছে কিনা দেখেন, ইন্টার এবং এসএসসি লেভেলের কথা মনে করে দেখেন। ঠিক আছে, দেখবেন যে ফার্স্ট ফার্স্ট পেপারে আপনার সব 100% কমন আসছে, প্যারাগ্রাফও কমন আসছে। হ্যাঁ, কিন্তু ফাইনাল সরি সেকেন্ড পেপারে দেখবেন একটা কিছু কমন পড়ে নাই, অ্যাপ্লিকেশনও কমন পড়ে নাই, তারপর হচ্ছে দেখবেন কম্পোজিশনও কমন পড়ে নাই, এরকম কিন্তু হইছে। আপনারা কিন্তু ভুলে যান নাই। আমি আমি টিচিং পেশায় আসি আসি করে হয়তো বলতেছি, মার্জিয়ান আপু তো আছেন। তো আমি টিচিং পেশায় আসছি, হাই স্কুলের লেভেলের স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, ইন্টারের লেভেলের স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। তো আমি সব জায়গায় দেখছি যে এরকম হয়। ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্ট কঠিন করে ফেলে। ঠিক আছে, এটা নিয়ম। গণিতের অঙ্ক দেখবেন, আপনি হয়তো দেখবেন কোনো বছরে জ্যামিতি বা বীজগণিত খুবই সহজ আসছে, কোনো বছর দেখবেন যে কোনো একটা একবারে আনকমন দিয়ে দেবে। তো এটা হয়ে থাকে। তো এরকম সেম প্রত্যেকটা বোর্ডের প্রতিটা পরীক্ষার এরকম হয়ে থাকে। ঠিক আছে, এটা স্বাভাবিক। তো এই কারণে আপনাদেরকে বলতেছি, এটার জন্য মন মানসিকতা আপনারা রাখবেন যে মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে যেকোনো একটা সাবজেক্ট কঠিন হবে পরীক্ষা। তো আমি আবারও সবার উদ্দেশ্যে এটা বলতেছি, আপনারা যদি যেকোনো একটা প্রতিষ্ঠানে, এখানে যেহেতু প্রতিষ্ঠানে আছেন, আমাদের প্রশ্নটা আমি আবারও দেখাচ্ছি যে আপনাদের প্রতিটা প্রশ্নই আপনাদের কমন ছিল। ঠিক আছে, আমি বলতেছি না যে আমাদের সাজেশন থেকে কমন আসছে এই কারণে যে আমি একবারে বাহ পাচ্ছি, সেটা না। আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। এখন হচ্ছে গিয়ে 24-25 যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু এখন অধীর আগ্রহ অপেক্ষা করে আছে যে আমরা এমন একটা সাজেশন রেডি করব যাতে তাদের কি কমন পড়ে। এরা কিন্তু অপেক্ষায় আছে। ঠিক না? 24-25-এর কেউ থাকলে একটু বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন, আপনাদের সামনে সিনিয়র ভাই বোনেরা আছে, তাদের কাছে জানতে চাইলে কিছু বলেন। সজীব ভাই বলেন না। জি ভাই, কথা অবশ্যই আমরাও এখন চাবো যে আপনি আমাদের জন্য প্রশ্ন তৈরি করেন, সাজেশন ওইভাবে যেন আমরা কমন পাই, ওইভাবে আমরাও এখন আপুর কথাতে ওইভাবে এই আশা তো দায়িত্ব প্রত্যাশা। দায়িত্ব বাড়াই দিচ্ছেন। ঠিক আছে, তো আমি একটা কথা বলি, জি ভাই, আমি আপনি পরে চেষ্টা ভুলে করেন। যাবো, আমি একটু বলি। সজীব ভাই, একটা মিনিট আপনাকে থামাচ্ছি। তো
আমার হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে কি জানেন, আমি অবৈধ আমাদের মানে আমি সহ আমাদের টিচারদের বলতেছি, আমাদের অবৈধ কোনো চিন্তা বিশেষ করে আমি যেহেতু প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি আমার কথাই বলি, আমি কোনো অবৈধ বা দুর্নীতি কোনো কাজ এরকম আমার কোনো করার চিন্তা নাই। আমার এই প্রতিষ্ঠানটা একবার ফ্রেশ এবং ফেয়ার রাখতে চাই, ঠিক আছে? এইখানের মধ্যে কোনো রকমের দুর্নীতি, অবৈধ বা প্রশ্ন ফাঁস টাস এগুলো কোনো করার আমার ইচ্ছা নাই, ঠিক আছে? আমি যারা আমার কাছে এখনো যে বর্তমানে সাজেশন নেই আমি তাদেরকে বলি, ভাই আসলে আমরা হচ্ছে গিয়ে গত ১ বছর ধরে মানে কি ক্লাস করায় আসছি এবং পড়ায় আসছি এগুলো, এবং তাদেরকে কিন্তু এভাবে গড়ে মানে দিয়ে তারপর আমরা এই পরীক্ষার হলে পাঠাইছি। আমরা আমাদের আসলে সাজেশন এবং পিডিএফ নোটস বিক্রি করার কোনো ইচ্ছাই নাই। কারণ হচ্ছে আমাদের কাছে যারা ক্লাস করে তারাই এগুলি নেয়। তাদেরকে এগুলো পড়ানো হয়। বুঝতে পারছেন? তো আমি যেটা আপনাদেরকে বলতেছি যে আমার, আমার প্রতিষ্ঠানের হয়তো আমি অ্যা কি বলে টাকা-পয়সা হয়তো আমার প্রতিষ্ঠানে কম আসতে পারে। বাট এরকম যদি চিন্তাভাবনা থাকতো আমি আপনাদের আইন বিজ্ঞানের প্রশ্ন দিয়েও কিন্তু অনেক কিছু করতে পারতাম। বাট আমি করি নাই। কারণ আমাকে অনেক রকমের অফার আসছে। অফার আসছে করেই কিন্তু আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিছি। কিন্তু আমি এগুলো করি নাই। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে গিয়ে আমি হয়তো টাকা-পয়সা হয়তো ৫, ৬, ৭, ৮,০০০ টাকার লোভ করলাম না। কিন্তু আমার প্রতিষ্ঠানটা সারা জীবন যাতে আপনারা মনে থাকেন। এবং এইখান থেকে আপনারা আমার এই প্রতিষ্ঠান থেকে টার্গেট কি জানেন আমার? আমার এই প্রতিষ্ঠানটির টার্গেট হচ্ছে একজন হলেও আমার এই প্রতিষ্ঠান থেকে যেন অ্যাডভোকেট হয় আমাদের সাথে শেষ সময় থেকে, এবং একজন হলেও যেন ম্যাজিস্ট্রেট হইতে পারে আমার এই প্রতিষ্ঠান থেকে। এইটাই হবে আমার সার্থকতা। আর কোনো ইচ্ছা নাই আমার। বুঝতে পারছেন? আর টুকটাক প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমাদের যে খরচাপাতি সেগুলো আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। এছাড়া আর কোনো ইচ্ছা নাই। ঠিক আছে? কারণ আপনারা দেখেন যে এমন একটা চাকরি আমি মানে এটা মানে পাইছি যে মনে করেন আমি তো মনে করেন টিউশনি করাই। তো 9-10 এর স্টুডেন্ট টিউশনি করাই, সপ্তাহে মাত্র ৩ দিন বা ৪ দিন যাই কোনো স্টুডেন্টের বাসায়। ৪ থেকে ৫,০০০ টাকা পাই। তো আমি আগের দিন যেদিন যাই না তার প্রশ্নগুলা সব রেডি করে রাখে। আমি যেদিন একদিন গ্যাপ দিয়ে পরের দিন গেলে সে তখন আমাকে প্রশ্ন করে। কিন্তু আপনাদেরকে নিয়ে দেখেন এমন একটা চাকরি আপনাদের নিয়ে আমি ঘুমানোর আগ পর্যন্ত অল টাইম ডিউটিতে থাকি। ঠিক কিনা বলেন আপনারা? আমি কি মিথ্যা কথা বলতেছি? অল হ্যাঁ টাইম। ভাই। জি ভাই, না না ভাই, ঠিকই মানে বলছেন। আমি তো প্রায় এটা ২ ঠিক বছর থেকে বলছেন। দেখতেছি, আলহামদুলিল্লাহ, মানে আসলে প্রশংসা করার মতো বা ইয়ার মতো ইয়া নাই, কিন্তু আপনারা কোনো আলহামদুলিল্লাহ। মেসেজ দিলে আমি সেটা রিপ্লাই এখনো পর্যন্ত দেই নাই। এরকম কেউ অবজেকশন দিতে পারবে না। ঠিক আছে? কল দিলে আমি রিসিভ না করতে পারলে কল ব্যাক করি। ঠিক আছে? তো আমি যত কাজে থাকি না কেন, আমি কোর্টে থাকি না কেন, আমি আমার আ সংসারে সময় দিতে থাকি না কেন, বাজারে থাকি না কেন, শুধু মসজিদে গেলে হয়তো দিতে পারি না। তারপরেও আমি যেমন আজকে পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্যে লিখছি যে আমি মসজিদে, আমি আপনাদের অনেকের কল রিসিভ করতে পারতেছি না। ঠিক আছে? আমি কিন্তু মেসেজ দিছিলাম গ্রুপে। তো অ্যা তো এই কারণে বলতেছি মানে এমন একটা চাকরি পাইছি মানে ২৪ ঘন্টায় অন ডিউটি থাকা লাগে, বুঝছেন? তো আমি শুধু ডিউটি করি না, আমার বেবিটা পর্যন্ত আমার সাথে ৩.৫ বছরের বেবি সেও পর্যন্ত অ্যা কি করে আপনাদের সাথে মানে আমার সাথে ডিউটি করে। ওই যে আপনাদের যখন এই ক্লাসের লিংক দেই না, আপনারা যখন এডমিট করাই, যখন জয়েন করাই তখন তাকে শিখাই ফেলছি আমার ৩.৫ বছরের বেবিকে। ও আপনাদেরকে এড করায়। বুঝছেন? আমি দেখাই দিছি এইখানে ক্লিক করবা, সে এইখানেই ক্লিক করতে থাকে। বুঝছেন? আসলে সে মানে তো আর বিনা বেতনে তো আরেকজন আমার এখানে চাকরি করতেছেন আমার ওয়াইফ। ঠিক আছে? উনি তো আর আছেন বিনা বেতনে চাকরি। তো যাই হোক এটা আমি খুশি। কারণ এটা আনন্দ মনে করতেছি। কারণ আ একটা কথা হচ্ছে গিয়ে তুমি যে কাজটাকে ভালোবাসো সেটাকে তুমি মনোযোগ দিয়ে করো। আর মোটিভেশনাল কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনি, এটা কাজে লাগাই। আর আমাদের সবচাইতে মোটিভেশনাল কথাগুলো যারা ইসলাম ধর্মে আছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আল কুরআন, এবং যারা হিন্দু ধর্মে আছেন তাদের পবিত্র গ্রন্থগুলো। এগুলো হচ্ছে আমাদের জন্য বড় মোটিভেশনাল। এছাড়াও বড়, বড় স্পিকারদের কথাগুলো আমরা শুনবো। বড়, বড় যারা মনীষী আছেন তাদের কথাবার্তাগুলো শুনবো, বইগুলো পড়বো। এগুলো আসলে জীবনে অনেকগুলো অনেক কাজে আসে। এবার আপনি ওই যে আমি একটু নতুন ব্যাচদের একটু আমি কথা শুনবো। সজীব ভাই আপনি একটু কি বলতে চাইছিলেন একটু বলেন তো ভাইয়া? জি ভাই, আপনি ওই যে আমাদের যে ২৪-২৫ ব্যাচের জন্য আমরা যারা আগামীতে পরীক্ষা দিব, ওই অনুযায়ী আপনি প্রশ্ন-টশ্ন আবার নতুন প্রয়োজন হলে রেডি করবেন। আরকি আমাদের যেভাবে ভালো হয়, সুন্দর হয় এই আরকি। জি, জি, জি ভাইয়া। অবশ্যই এটা আর বললাম না আমাদেরকে দায়িত্ব ফেলে দিছেন। তো আপনারা ভাবিয়েন না যে এখন যেটা আমরা পরীক্ষা হয়ে গেছে, এখন যে সাজেশনটা আছে, এখন যে পিডিএফ ফাইলটা আছে এটা যে এবারে শেষ, এটার কাজ শেষ এটা ভুলেও ভাবিয়েন না।
এটাও পড়তে থাকবেন। কারণ মার্জিয়ান আপু আমাদের সাথে ২ বছর ধরে আছে। উনি হচ্ছে গিয়ে ২৩ সালের পরীক্ষার্থীদের সাথে ছিল। তো উনার কাছে ওই আগের ফাইলগুলোও আছে। আগের সাজেশন গুলোও ছিল। এখনো ছিল। এই কারণে উনি 100% কমন পাইছে। কারণ ওই যে রাইটিং র‍্যাম্প তারপরে পার্সোনাল যেটা হ্যাঁ প্রশ্নটা ভাইয়া, ওই যে ওটা আনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা যেটা, এটা আপনি কিন্তু প্রথম পিডিএফ এ আমাকে গত বছর দিচ্ছেন এবং ওইখানে ডিটেলস আকারে লেখা। ওইটাই করতে গিয়ে আজকে আমি এটা করে ফেলছি যে 1 ঘন্টা ওইখানেই চলে গেছে, বাট সব কমন পড়ছে। জি, এই কারণে বলতেছি যে আপনারা তো শেষের দিকে কি করে শুধু শর্ট সাজেশন চায়। আসলে আমরা তো এরকম শর্ট সাজেশন টাজেশন বিক্রি করার আমাদের কোনো ইচ্ছেই নাই। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ক্লাস করানো। একটা পাবলিক হলেও যেন আমরা আইনটা শিখে তারপর পরীক্ষার হলে পাঠাইতে পারি। একটা সাবজেক্ট পড়াইয়া যেন পরীক্ষার হলে পাঠাইতে পারি, এটাই আমাদের ইচ্ছা। ঠিক আছে? আমাদের সাজেশন, পিডিএফ ফাইল এই সেই এগুলো বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা, ধান্দা কিছুই নাই। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছেই আমাদের অনলাইন ক্লাস। লেখা আছে দেখেন আমাদের অনলাইন ক্লাস। আমাদের এখানে অনলাইন ক্লাসের জন্যই আমরা ব্যবস্থা। তো আপনাদেরকে আমি যেটা আজকে এই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার জন্য আনছি কেন জানেন? আপনাদের ভিতরে কথাবার্তাগুলো যদি আপনারা শেষ করে ফেলেন আজকের ভিতরে, তাহলে কিন্তু আর আপনাদের পরবর্তীতে আর কথাবার্তাগুলো থাকবে না, শুধু পড়ালেখা। ঠিক আছে? আমি পরবর্তীতে বলব যে আপনারা কোন দিকে কিভাবে আগাবেন। ঠিক আছে? আর কারো কোনো কথা থাকলে একটু শেয়ার করতে পারেন। আমি একটু বলি, যখন টিকা লিখতেছিলাম আমার বারবার শুধু জয়া ম্যামের কথা মনে পড়তেছিল। কারণ প্রথম থেকে তো আমি ম্যামের সাথে ক্লাস করতেছি, তো ওনার প্রতিটা কথা আমার ব্রেনে ঢুকে এবং এটা খুব ভালোভাবে আমি যে ধারণ করতে পারছি সেটা আমি আজকে টিকা লিখতে গিয়ে বুঝলাম যে অ্যাকচুয়ালি আমাদের পিডিএফ তো থাকবেই, কিন্তু প্রতিটা অনলাইন ক্লাসে ওই মোমেন্টে আমাদের ক্লাসটা করতে হবে এবং যা যা ওইখানে বলতেছে সেটা হিন্টস আকারে লিখে রাখতে হবে। এতে করে অনেক উপকার হয়। জি, জি, ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমি বলি, আমরা হচ্ছে গিয়ে ইন্টার লেভেল পর্যন্ত কিন্তু একটা টিচারের আওতায় বা কলেজের আওতায় বা মা-বাবার আওতায় থাকি। আমি যেটা সবসময় বলে আসি। মা-বাবাও বলে, "পড়তে বসছো কিনা? পড়তে বসো, পড়ার টাইম হইলে।" হ্যাঁ? কিন্তু আমরা যখন প্রফেশনাল কোর্সে চলে আসি, বড় কোনো কোর্সে চলে আসি, বড় ক্লাসে, তখন আমাদেরকে আর কেউ বলেও না যে, "পড়তে বসছো কিনা?" ঠিক আছে? তো আমরা কি করি? আমরা নিজেদের ইচ্ছামত পড়লে পড়ি, না পড়লে নাই। তো আমরা জানি যে কলেজের যে ক্লাসগুলা করি সেগুলো যারা কলেজে নিয়মিত ক্লাস করে তারা পরীক্ষায় গেলে ভালো করে। যারা স্কুলে রেগুলার ক্লাস করে তারা পরীক্ষাতে ভালো করে। এটাই নিয়ম। কারণ হচ্ছে গিয়ে সে যখন ক্লাস করবে পরীক্ষার হলে যখন লিখতে যাবে তখন ওই ক্লাসের কথাই মনে পড়ে। ঠিক না? ক্লাসের কথাই মনে পড়ে কিন্তু। আর অন্য কোনো কিছুই মনে পড়ে না। যেমন গণিত করতে গেলে গণিতের টিচারের মানে হুবহু চোখের সামনে ভেসে যায় যে স্যার এরকম পড়াইছিল, এই সূত্র দিয়ে অঙ্ক করাইছিল। ঠিক আছে না? তো এই কারণেই কিন্তু বড় যখন আপনারা প্রফেশনাল কোর্স এ চলে যান, তখন আমরা কি করি না? আমরা হচ্ছে গিয়ে পড়ালেখা করি না। আমাদের কোনো মেন্টর থাকে না। আমাদেরকে মা-বাবাও তো বলে না যে পড়তে বসো। কারণ আমাদের ইচ্ছা আমরা কখন পড়তেছি না পড়তেছি তা উনারা তো বলতেও পারে না। ঠিক আছে? তো এই কারণে বলতেছি যে ক্লাস খুবই ইম্পোর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে আমাদের জন্য অ্যা আমাদের মেন্টর একজন ইম্পোর্টেন্ট। এটা অবশ্যই দরকার। ঠিক আছে? এটাই আপনারা বুঝতেছেন। আর এই যে ফার্স্ট ইয়ারের কাছে মানে ২৪ সালের পরীক্ষার্থী যাদের কাছে হচ্ছে গিয়ে আমার অনুরোধ হচ্ছে গিয়ে আপনারা পরীক্ষা শেষ করার পরে এখন থেকে আপনাকে বলে দিচ্ছি। পরীক্ষা শেষ করার সাথে, সাথে ১ সপ্তাহের মতো হয়তো রেস্ট নিয়েন। আমি সমস্যা নাই আপনাদেরকে রেস্ট দিব। কিন্তু কথা হচ্ছে গিয়ে রেজাল্ট দেয় নাই, তারপর কবে দিবে, ফার্স্ট করব কিনা, তারপর ফাইনালে ভর্তি হবো কবে এগুলো চিন্তা ভাবনা না করে একবার ফার্স্ট টাইম থেকে আমাদের সাথে পড়ালেখা শুরু করিয়েন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখা। আচ্ছা, এইটা ছিল আমাদের সাজেশন। আমি এই সাজেশন পিছনের কথা নিয়ে আর বলতে চাই না। এটা বাতিল। এটা হচ্ছে কি মানে চলে আসছে পরীক্ষা মানে ২০২৪ সালে পরীক্ষার্থীদের জন্য বাতিল। আর ওই যে ২৪, ২৫, ২৬ তারপর ২৪, ২৫, ২৫, ২৬ তাদের জন্য বলে দেই এখানে সবগুলা ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। যা আসছে, যা আসে নাই সব ইম্পোর্টেন্ট। তারপরেও আপনাদের জন্য একটা আমরা সিলেবাস রেডি করব প্লাস হচ্ছে আমরা নোটস রেডি করব। একটু সময় লাগবে আমাদের বুঝছেন? কারণ হচ্ছে গিয়ে আমরা পরীক্ষার্থীদেরকে নিয়ে ব্যস্ত। তো আচ্ছা, এই মার্জিয়ান আপু সহ এইখানে যে আমাদের নো টেনশন গ্রুপে যেটা আছেন, তো আমি এটার ব্যাপারে একটু বলি যে আপনাদেরকে বলেন তো যে আমরা কি এই এই যে গ্রুপে যেটাতে নিয়ে আসছি আপনাদেরকে কি আপনারা এই গ্রুপের মাধ্যমে কি উপকৃত হচ্ছেন কিনা? জি, জি ভাইয়া, অবশ্যই উপকৃত হচ্ছি।
এবং উপকৃত হচ্ছেন, আপনাদেরকে ঘুম থেকে তুলে দেওয়া থেকে শুরু জি করে একবারে সব কিছুর দায়িত্ব নিয়ে আমি নিচ্ছি, ঠিক আছে? এমনকি বি- জি জি ভাই, বিশ্বাস করে আমি তো আগে কখনোই সকালে উঠিনি। আপনার এই ইয়ে থেকে মানে প্রতিদিন মেসেজ করতে পারবা, আমি ঠিক চিরটা দিতে পারি না যে হ্যাঁ আমি ঘুম থেকে উঠেছি। তো এটা খুবই লজ্জাজনক। তো এই জন্য দেখা গেছে যে আমি এই লাস্ট 3-4 দিন রেগুলার সকালে উঠতেছি, এবং সকালে ওঠার কারণে আমার এই যে 2-1 ঘন্টা পরে আমার আলহামদুলিল্লাহ এই পড়াটা কমপ্লিট হয়ে গেছে। মানে আমি এত ভালো ও দিতেই পারতাম না। জি, জি, জি। তো আমি ওই যে ওই গ্রুপটাতে আমি সবাইকে বলছিলাম যে এখনো সুযোগ আছে, যারা পরীক্ষার্থী আছেন আমাদের আলাদা গ্রুপে চলে যেতে পারেন, সমস্যা নাই। কারণ ওইখানে হচ্ছে গিয়ে পরীক্ষার্থীদেরকে নিয়ে আলাদা গ্রুপ করা হইছে। তো আমি আজকে যেহেতু সুযোগ পাইছি, আমার এই লোগোটা যেটা আছে যে এটা নিয়ে একটু আপনাদেরকে বুঝাই। যে এখানে ১ম এ দেখতে পাচ্ছেন যে একটা বাংলাদেশের পতাকার মতো আছে, হ্যাঁ? আর একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা আপনারা হচ্ছে গিয়ে এলএলবি ফার্স্ট ইয়ার আপনাদের ২ থেকে ৩ বছর যায়। ঠিক আছে? তো এইখানে আপনাকে অনেক রকমের ফান্ডামেন্টালস ফাউন্ডেশন করা হয় এলএলবি ফার্স্ট ইয়ারে। এলএলবি সেকেন্ড ইয়ার ২ থেকে ৩ বছর লাগে, হ্যাঁ? সবকিছু মিলাইয়া। এখানে হচ্ছে গিয়ে আপনাকে আরো এখানে ডিটেইলস জানানো হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস করবেন আরো হচ্ছে গিয়ে ৬ থেকে ১২ মাস, মানে ৬ থেকে ১২ মাস বলতে ৬ বছর, ৬ মাস হচ্ছে গিয়ে আপনার শিক্ষানবিশ আইনজীবী, হ্যাঁ? এলএলবি সেকেন্ড ইয়ার পাস করার পরে, মানে ফাইনাল পাস করার পরে। এরপরে হচ্ছে গিয়ে আপনি যখন ১২ মাস হচ্ছে মানে কি ইন টোটাল হচ্ছে আপনার পড়ালেখা এই সেই সবকিছু মিলিয়ে তারপরে এই রাস্তা ধরে আপনি এগিয়ে গিয়ে অ্যাডভোকেট হতে পারবেন। যাক, আজকে সুযোগ পাইছিলাম করে মানে আমার লগটার ডিটেইলসটা আপনাদেরকে জানালাম। কারণ এটা হয়তো আপনাদের চোখের সামনে ঘুরে, কিন্তু কোনোদিন আপনারা এটা নিয়ে ভাবছেন কিনা আমি জানি না, বা আমাকেও প্রশ্ন করেন নাই। আজকে সুযোগ পাইছি। আর এই যে অ্যাডভোকেট হইলেই আমরা এই যে সোনার বাংলাদেশটাকে আমরা সুন্দর মতো করতে পারবো। আচ্ছা যাক, এখন আমি বলি আহ চুক্তি ও টট আইন নিয়ে, হ্যাঁ? চুক্তি ও টট আইন হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই সাজেশনের আলোকে এবং নোটস গুলা ভালো করে পড়বেন। আর হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস থাকবে রবিবার, সোমবার, মঙ্গলবার। যা যা প্রশ্ন আছে টিচারদেরকে করবেন, পড়বেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে অনলাইনে বেশি সময় দিবেন না। ঠিক আছে? অনলাইনে আপনারা ওই যে বেশি বেশি যদি ক্লাস করতে যান না, একবারে ১২টা বেজে যাবে আপনাদের। আমরা যেরকম সিস্টেমে সাজাইছি, আপনার হচ্ছে ৩ দিন ক্লাস লাইভ ক্লাস রাখছি। আপনারা যা প্রশ্ন আছে এগুলো করবেন, পড়বেন, ঠিক আছে? টিচার ১ম দিন পড়াবে। ঠিক আছে? টিচার পড়ায়া তারপরে পরের দিন প্রশ্ন আপনার আবার দেখাবে। চুক্তি ও রটাইন এরকম মিলিয়ে আমরা ক্লাসগুলো করাবো। যেহেতু ২ টা সাবজেক্ট ৩ দিন, তো এরকমভাবে কভার করতে হবে। তো আরেকটা কথা হচ্ছে, যদি চুক্তি ও টটাইম যদি আপনারা কভার করতে পারেন, প্লাস একটু করে মুসলিম আইনের অঙ্কগুলো আপনারা দেখতে পারেন বা করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে? কারণ আমি আমি জানি আপনারা সবসময় সবকিছু প্রেশার বা লোড দিতে পারবেন না। কারণ আ কেন বলতেছি জানেন? চুক্তি ও টটাইম মোটামুটি সহজ আছে। আপনাদের কাছে কি মনে হয়? এটা কি কঠিন? চুক্তিটা কঠিন, টটটা সোজা স্যার। ফারহান আপা, পরীক্ষা কেমন হইছে? আপনি তো খুব বেশি টেনশন এবং হাইপার টেনশন। পরীক্ষায় এত প্রশ্ন কমন আসছে যে লেখারই মানে শেষ করতে পারি নাই অবস্থা। এত বেশি প্রশ্নতে কমনে গেছেন কেন? আমি দেখছি তো আপনি কতগুলা গ্রুপে ঘুরাঘুরি এসে করছেন। আপনাকে ফলো করি তো আমি। বুঝতে পারছেন? আচ্ছা দেখ, বাদ। এখন কথা হচ্ছে গিয়ে সরি আমি ওপেন বলে ফেলছি। বাট এখন আমি আরেকটা কথা বলি। আজকে ঘুম থেকে তুলে দেওয়া পরেও একজনকে, হ্যাঁ? একজনকে আমি আজকে ঘুম থেকে তুলে দেওয়া পরেও কি হয়েছে জানেন? এই সে পরীক্ষার হলে দেরি করে গেছে। সে নাকি বলতেছে তার পরীক্ষা ১০টার সময়। তো এরকম পাবলিকরাও আমাদের মানে এলএলবি পড়তেছে, বুঝছেন? তো আমি আজকে কেন রাখছি জানেন? এই যে গুরুত্বপূর্ণ যে মিটিংটা, আসলে ক্লাস না, আমি ক্লাস নেওয়ার মতো আমি মনে করি এখনো আমি যোগ্যতা অর্জন করি নাই। তো আমি আপনাদেরকে বলতেছি মেন্টর হিসেবে যে কি বলবো এবার বলেন? আমি ঘুম থেকে তুলে দেওয়ার পরে আমি কল করে তুলে দিছি, হ্যাঁ? আপু অথবা ভাই, যে আপনি উঠেন প্লিজ, আপনার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তো উনি বলতেছে ৮টার সময় বের হবেন। মুসলিম বনের বাসা থেকে কাছে। এখন শুনি যে উনার বাসা থেকে এই কলেজে যেতে, পরীক্ষার কেন্দ্রে যেতে মনে হয় প্রায় ১.৫ নাকি ২ ঘন্টা লাগে। তো ১.৫ ঘন্টা লাগে। উনি ৮টার সময় বের হয়ে ৯:৩০ পৌঁছাইছে। ১০টার সময় না ১০:৩০ গিয়ে পরীক্ষার হলে ঢুকছে। এবার বলেন তো কি করা যায়? তো এই কারণে বলতেছি যে ২৫, ২৬, ২৪, ২৫ যারা আছেন, সিনিয়র ভাই বোনদের যে ভুলগুলা হইছে, যে সমস্যাগুলা ফেস করতেছে, এগুলো সম্পর্কে কি আহ সচেতন হইেন, হ্যাঁ? আরো কারো কিছু প্রবলেম থাকলে একটু বলেন তো, আমাদের ছোট ভাই বোনদের জন্য কাজে লাগবে।
ভাইয়া আমি একটা কথা একটু জানতে চাচ্ছি, আমরা তো 24-25-এর এই যে আপুরা ভাইয়ারা যে আজকে পরীক্ষা দিল, আমরা কি এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে তারপরে কি আমরা ওইভাবে মানে পড়া স্টার্ট করব, নাকি না আপুদের ভাইয়াদের এই প্রশ্নগুলোও আমরা কভার করব? মানে এটা একটু কনফিউশনে আছি আমি। আচ্ছা, এখনো কভার করেন নাই শিমু আপু? আমার প্রশ্ন হচ্ছে এটা, এখনো কভার করেন নাই? না 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 ভাই, এগুলো পড়া হয়ে গেছে আমাদের, তো মোটামুটি এগুলো পড়া হয়েছে। এখন বর্তমানে এই যে আপুদের যে আজকে যে পরীক্ষাটার পরে এগুলো কি মানে বাদ লিস্টে নিয়ে আমরা নতুন করে আরো কিছু অ্যাড করে সেগুলো পড়া শুরু করব, নাকি না এগুলো মানে আবারও পড়বো, রিভিশনের মধ্যে রাখবো? আচ্ছা, আমি এগুলো বলি এই হ্যাঁ, বাদ বলতে এখানে কিছু হবে না। আমাদের আজকে যে এক্সামটা আমরা দিচ্ছি এটা অলরেডি আপনাদের কমপ্লিট। আমি বলতেছি সব আপনাদের পড়ানো হয়ে গেছে। আপনারা প্রশ্নটা কালেক্ট করে রাখেন, যখন নেক্সট এই ক্লাসগুলো আবার হবে তখনই বুঝতে পারবেন যে এই প্রশ্ন আপনি পারেন। কাজেই আর বিগত বছরের এই বছর সেই বছর বাদ দিয়ে এগুলোর কোনো করার দরকারই নেই, কারণ আপনি অলরেডি আইন বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট ইনফরমেশন আপনার কাছে আছে। আপনাকে খালি লিখতে হবে, লিখার টেকনিকটা জানতে হবে। আহ, আমি মার্জিয়ান আপুর সাথে একটু অ্যাড করি। যেমন আহ, একটা পরীক্ষায় আসছে জুরিসপ্রুডেন্স কাকে বলে, পরের সালে আসছে আইন বিজ্ঞান কাকে বলে, আর আরেকটা সালে আসছে কি জানেন, যে আইন বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। যেমন আজকের পরীক্ষায় প্রশ্ন আছে একজন আইনজীবীর জন্য আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এখন বলেন তো শিমু আপু, আপনি কোনটা বাদ দিবেন আর কোনটা বাদ দিবেন না? এগুলো সবই পড়াও হয়েছে আর এগুলো সবই ঘুরে ফিরে একই ইয়াতেই আছে। রাইট, এইটাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যে কোনো প্রশ্ন বাদ দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এগুলো আসলে যারা করে বুঝছেন, আমরা হয়তো অনার্স মাস্টার্সে এরকম করে আসছি, যেমন মাস্টার্সেও আমরা এরকম করছি যে জুরসাল আমি জুরসাল পড়বো, বিজুরসাল আমি বিজুরসাল পড়বো, এরকম হয়। কিন্তু প্রফেশনাল কোর্স এলএলবির ক্ষেত্রে এরকম হয় না। বুঝতে পারছেন? আপনারা বিগত সালে বোর্ডগুলা কোয়েশনগুলা খুলে দেখিয়েন, যদি কোনো প্রশ্ন যদি টিকাতে চলে আসে আগের বছর, ওইটা বড় প্রশ্নতে ছোট্ট একটা লেজ লাগাই দিয়ে দেয় বা প্রথমে দিয়ে দেয়। বুঝতে পারছেন? আপনাদের সামনে প্রশ্ন থাকলে আপনি খুলে দেখেন, আমার কথা মিলিয়ে নেন। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আবার দেখবেন, যদি আপনি এটা বাদ দিয়ে দেন, এই টিকাটা যদি বাদ দেন, পরবর্তীতে কি হয়েছে, আপনি বড় প্রশ্নতে অর্ধেক একটু লিখতে পারেন নাই, মানে কি জানেন, আপনি 4 থেকে 5 মার্ক লিখতে পারেন নাই। বুঝছেন? লেজের সাথে হয়তো পরের অংশ লিখতে পারতেছেন, কিন্তু আগের অংশ আর লিখতে পারতেছেন না। তো এইদিকে আপনারা একটু খেয়াল রাখবেন, কোনো বাদ নাই। আপনারা এখানে আছেন, ক্লাস করেন, সবগুলো পড়বেন। এছাড়াও আমরা একটা সাজেশন রেডি করব, ঠিক আছে? কারণ আপনারা তো সাজেশন ছাড়া আপনারা কিছু বিশ্বাস করেন না। আমি তো চাই একবার পুরো বই পড়ানো হোক। বুঝতে পারছেন? কারণ আপনারা তো রেগুলার ক্লাস করতেছেন, আপনারা শিখলে কিছু সমস্যা আছে, আপনাদের আগ্রহ আছে করে তো এখানে পড়তেছেন। স্যার ঠিক আছে? এবার পাশ করি, তারপরে আপনি সারা বই ধরে পড়েন। এবার তো পাশ করি নাকি না, এইবার পাস করেন। আপনারা তো একবারে আইসিইউ তে আছেন, আপনাদের কথা বাদ, আমি ওই যে নতুন বেচদের কথা বলতেছি, ঠিক আছে? আপনারা বাদ, ঠিক আছে? আপনারা হচ্ছে গিয়ে আমাদের সাজেশনটাই পড়েন, ওদিকে এত টেনশন করেন না, পারেন আপনি টেনশন করতে করতে দেখছেন কমন ফালে কি হয়েছে। আমার কথা হচ্ছে এইটা, আপনাকে যদি আমি ফেসবুক গ্রুপে লাইভ করে বা ভিডিও দিয়ে বলছি, যে আপনাকে যদি আমি এই যে মনে করেন এখন বাচ্চা রাত 11:45, সকাল হচ্ছে গিয়ে আপনি 7টার সময় বাসা থেকে বের হয়ে যাবেন, আমি যদি এখন আপনাকে অল প্রশ্নটা দিয়ে দেই, ঠিক আছে, একবার যদি প্রশ্ন আপনাকে ফাঁস করে দিয়ে দেই, আপনি যদি না পড়েন তাহলে কি আপনি পাস করতে পারবেন বলেন তো? আর 11টা থেকে এই, কি সকাল 6টা পর্যন্ত আপনি কি পড়বেন কখন আর ঘুমাবেন কখন বলেন তো? তো এইসব চিন্তা আমরা আসলে যা পাওয়া আগে করে দিতে হবে, যা পড়ার আগে শেষ করতে হবে। যা পড়ার আগে শেষ করছেন। ঠিক আছে, সাজেশন কাদের জন্য, প্রশ্ন কাদের জন্য? যারা হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যারা সারা বছর পড়ে নাই, তাদেরকে যদি আপনি প্রশ্নটা একবারে হুবহু হাতে দিয়ে দেন, তারা কিচ্ছু লিখতে পারবে না, এক লাইনও লিখতে পারবে না। বুঝতে পারছেন? তো এই ঠিক কারণে ঠিক 23-24 সেশনের পরীক্ষার্থী যারা, আপনারা 24 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য আমার আবারও রিকোয়েস্ট থাকবে, আমি যখন যেহেতু আমাকে বিশ্বাস করে আপনারা আছেন আমাদের গ্রুপে, প্লাস আমার এই যে এতক্ষণ পর্যন্ত আমার যে কথাগুলো শুনতেছেন, হ্যাঁ, আপনাদের এমবি খরচ করে, আপনাদের সময় ব্যয় করে আমার কথা যে শুনতেছেন, তো এতেই বোঝা যাচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে কিছুটা হলেও সম্মান করেন। তো এই সম্মান রাখতে গিয়ে আমি বলি যে আপনারা প্রথম থেকেই ফাইনাল ইয়ার পড়াটা শুরু করবেন। বুঝতে পারছেন? আমি যেদিন গ্রুপে ঘোষণা দিব আপনারা যে থাকবেন, তখন থেকেই আপনারা পড়ালেখা শুরু করবেন। প্রশ্ন করিয়েন না আমাদের পরীক্ষার রেজাল্ট দেয় নাই, প্রশ্ন করিয়েন না রেজাল্ট কবে দিবে, প্রশ্ন করেন না, অগ্রিম বলে দিচ্ছি, প্রশ্ন করিয়েন না ভর্তি কখন হবে, প্রশ্ন করেন না যে আগের সেশনের পরীক্ষা হয়েছে কিনা।
ঠিক আছে? কারণ ফাইনাল ইয়ার খুবই 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 কঠিন এবং প্রত্যেকটা পরীক্ষা কঠিন হচ্ছে। আপনারা আজকে একটু হল ডিউটি নিয়ে একটু বলেন। আজকে তো হল স্যার অনেক করা ছিল, মানে কে যে কিছু বের করছে ধরে ফেলাই দিচ্ছে স্যারেরা, এমন অবস্থা। অনেকে বলছে আমাদের এত বয়স হয়ে গেছে, এই বয়সে যদি এইভাবে পরীক্ষা দিই তাহলে পাশে করবো না, এই অবস্থা স্যার। কেন উনাদেরকে কি লেখা ছিল নাকি যে প্রবেশপত্রতে যে হ্যাঁ, আপনারা নকল অনেক অনেক ন- নকল এই নিয়ে গেছে। প্রবেশপত্রতে লেখা ছিল নাকি যে এলএলবি ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীরা আপনারা নকল নিয়ে যান, আপনাদেরকে কি নকল নিয়ে আপনাদেরকে পরীক্ষা দিবেন, আপনারা যেহেতু বুড়ো হয়ে গেছেন। এরকম তো লেখা নাই। পড়ালেখা মানেই তো আপনারা পড়ালেখাই করে যাবেন। আপনি বুড়ো হয়েছেন তো এলএলবি তে ভর্তি হয়েছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে? এই তো বেশিরভাগই মানে বেশিরভাগই যে বয়স্ক বয়স্ক এরা, আমিও তো বয়স্ক, ছোট তো তা না। না মানে আপনি পারেন না, পড়ালেখা পারেন না, আপনি ভর্তি হচ্ছেন কেন? আপনি পড়ালেখা পারেন, পড়বেন করেই তো ভর্তি হচ্ছেন, ঠিক না? আমি এবার আমার আমার এক্সপেরিয়েন্সটা বলি, হ্যাঁ? আমি বারবার ফারহানা আপুকে মিট করে যাচ্ছি। তো হচ্ছে গিয়ে আমি যখন আমাদের পরীক্ষা ছিল সরকারি কলেজে, ঠিক আছে? সিলেট সরকারি কলেজে। আমরা সিলেট ল কলেজ থেকে পরীক্ষার্থী, এবার তো শাহজালাল ইউনিভার্সিটি নিয়ে গেছে। তো আমি আগে কিন্তু আপনাদেরকে অগ্রিম বলে দিয়েছিলাম যে যেসব কেন্দ্রগুলা নিচে খুবই হার্ড কেন্দ্রগুলা, এগুলোর অনেক সুনাম আছে। তো কোন রকমের আপনারা অবৈধ বা দুর্নীতি করার চিন্তা ভাবনা করিয়েন না। আচ্ছা যাক, আমি বলি সরকারি কলেজে যখন আমি গেছি, আমি তো জানি পরীক্ষাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ যতটুকু পারি পড়ালেখা করে গেছি, এত ভালো ছাত্র না হইলেও মোটামুটি মানের। তো আমি কি করছি, আহ, পড়ালেখা করে তারপর আমি গেছি। তখন আমি কি করলাম, দেখি যে ওমা সবাই ইচ্ছা মতো কি কি যা যা আছে সব বের করতেছে। আমি তো এগুলো দেখে অবাক হয়ে গেছি। আমি স্যারকে বললাম যে স্যার এগুলি কি, মানে হল ডিউটি। উনি আমার সাথে যখন এসে কথা বলে আমার ফ্রেন্ড হয়ে গেছে একেবারে, ওনার সাথে এখনো পর্যন্ত পরিচয় আছে। বুঝছেন? ওই যে হল ডিউটির যিনি আছে, উনি দেখলো যে দেখো ঠিক আছে তুমি তোমার মতো করে পরীক্ষা দাও। ঠিক আছে? তো এটাই বলতেছি আপনাদেরকে যে পড়ালেখা খুব কঠিন করতেছে, বার কাউন্সিল খুবই কঠিন করতেছে, এলএলবিও কঠিন করতেছে, 2 বছর কোর্সের দিকে ন্যাশনাল ইউনিভার্সিটি খুবই মনোযোগ দিচ্ছে। তো আপনারা এটা মাথায় রাখিয়েন যে খুবই খুবই কড়া ডিউটি হবে, খুবই কড়া নিয়ম আসবে, পরীক্ষার নিয়ম কানুনে চেঞ্জ আসতেছে আগামীতে। সেটা হচ্ছে কি আপনাদেরকে ক্লাসও পর্যন্ত অন্তত 45% থেকে 50% ক্লাস করতে হবে, এরকম সিস্টেম আনতেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরে সৃজনশীল পদ্ধতি পর্যন্ত নিয়ে আসতেছে। এখন তো অলরেডি আপনার সৃজনশীল পদ্ধতি পরীক্ষা দেন, আপনারা বুঝেন না হয়তো যে ক খ গ ঘ লাগানো থাকে, তো এগুলি সৃজনশীল কিন্তু। তো এরকম করে আপনাদের কিন্তু আরো নিয়ম কানুন আনতেছে। এদিকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি মনোযোগ দিচ্ছে। তো পড়ালেখার কোনো বিকল্প নাই। আগে হয়তো যে এরকম এরকম করে পাশ করে ফেলতেন, এগুলো চিন্তা ভাবনা বাদ। গত বছর আজকে এইবারের বছরে মিলিয়ে তো আপনারা দেখছেন। তো এই কারণে বলতেছি পড়ালেখায় মনোযোগ দিবেন। আর চুক্তি অটোটাইম কোনো নিঃসন্দেহভাবে করেন, ক্লাস করেন আমাদের। তারপর হচ্ছে গিয়ে আগে যে পড়ছেন এগুলো পড়েন, মেইন বই থাকলে মেইন বই পড়েন। তারপর হচ্ছে যার যেটা গাইড আছে এটা পড়েন। আমরা যে একবার ভাবা নিয়ে এনেছি এটা না। আমাদের এখানে যে আমরা কমন ফালাই ফেলতেছি, আমরা একবারে ভিন গ্রহ থেকে আসছি না, সবারই কমন পড়ছে। সব টিচাররাই ভালো, সব টিচাররাই কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে। আর আমরা হচ্ছে গিয়ে একটু বেশি পরিশ্রম করছি। কেন হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে প্রায় যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদেরকে আমি 1-1.5 বছর ধরে আপনাদের সাথে আছি। আর ফারহানা আপু তো মনে হয় 6-7 মাসের মতোই আমাদের সাথে আছেন না আপু? হ্যাঁ, জি জি ভাইয়া। ঢাকা ল মানে একটা কলেজে। ভালো হয়েছে যে এই আইন বিজ্ঞানের প্রশ্নগুলো মানে সম্পর্কে ধারণা নিতে পারছে, তাছাড়া তো পারতাম না দেখে না থাকলে। এটা সবচেয়ে ভালো উপকার হয়েছে। প্রশ্ন ধরাটা এবং বোঝাটা অনেক বিরাট একটা বিষয়, তাই না ভাইয়া? জি জি জি, অবশ্যই এরকম প্রত্যেকটা মানে হ্যাঁ, সাবজেক্টের প্রশ্ন ধরা এবং বোঝাটা এটা হচ্ছে সম্পূর্ণ মানে বোঝাটাই হচ্ছে কঠিন ব্যাপার, না বুঝতে পারলে লিখতে পারবো না। মানে প্রতিটা আপনার ক্লাস থেকে হ্যাঁ উপকৃত হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট মিলে আপনি এরকম ধরতে পারবেন। তো আপনাদের সময় আর ব্যয় করতে চাচ্ছি না। আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ বা কোনো কিছু কিছু জানার থাকলে একটু বলেন আমাকে। কারণ আপনাদের সময় নষ্ট করা মানেই হচ্ছে আমি অপরাধ করতেছি। আপনাদের ক্লাস থাকবে রবিবার, সোমবার, মঙ্গলবার রাত 10টা থেকে। যদি কোনো কারণে যদি কোনো গ্যাপ হয় তো এটা আগে গ্রুপে জানানো হবে। বাট আপনাদের ক্লাস থাকবে রবিবার, সোমবার, মঙ্গলবার রাত 10টা থেকে। ঠিক 10টার দিকেই জয়েন হবেন, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়া আপনারা 1 জন 2 জন করে জয়েন হন, আমাদের রেকর্ডের সমস্যা হয়। আমি যে তো মনে হয় এটা রেকর্ড করতে আসছিলাম, কোন দিকে কেটে গেছে আমি বলতেই পারি না আপনাদেরকে জয়েন করাইতে গিয়ে। তো টিচারের সমস্যা হয়। যদি ক্লাস করার ইচ্ছা থাকে ঠিক টাইমে জয়েন হবেন। আর একটা কথা বলে দিই, আপনাদের বুদ্ধি দিয়ে দেই। সেটা হচ্ছে 9টা 50-এ যখন লিঙ্ক দেওয়া হয়, তো 9টা 50-এ আপনি জয়েন হয়ে আপনার যে কাজ থাকে 10 মিনিটের আপনি কাজ করেন, হ্যাঁ? পরবর্তীতে আপনি আবার জয়েন হতে পারবেন। আপনাকে আবার পারমিশন আপনাকে দেওয়া লাগবে না, ঠিক আছে? আপনি এমনিতেই জয়েন হতে পারবেন।
বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গিয়ে আর সময়ের প্রতি খুব মানে কি হবে যেমন দেখছেন আজকে যে পাবলিক দেরি করে গেছে পরীক্ষায়, সময়ের প্রতি জ্ঞান নাই। তো উম মানে রেজাল্ট খারাপ করবে, এটাই নিয়ম। তো আপনারা যারা মনে করেন আইন বিজ্ঞান আজকে খারাপ করছেন, দিতে পারেন না ঠিকমতো, কোনো সমস্যা নেই, টেনশন নিয়েন না, কোনো হাইপার নিয়েন না। আপনারা হচ্ছে গিয়ে কি করেন, ওই যে অন্যান্য সাবজেক্ট গুলো ভালো করার চেষ্টা করেন। টার্গেট রাখেন যেন 252, তো আমি সবসময় বলি 280, 280 পাওয়ার জন্য সবসময় টার্গেট রাখেন। অন্ততপক্ষে আপনার ৩টা ৪টা মানে সাবজেক্ট ভালো করে পরীক্ষা দিলে ৭টা তো মানে এই ৭টা সাবজেক্টকে আপনি হচ্ছে গিয়ে ৭ জন, মানে এটা ক্রিকেট খেলার মতো রেখে দেন। আপনার টার্গেট হচ্ছে 280, ঠিক আছে? ক্রিকেট খেলার মতো। আপনার ৭ জন ব্যাটসম্যান, মানে ৭টা সাবজেক্ট। এই ৭ জন ব্যাটসম্যানকে নিয়ে আপনি 280 রান তুলতেন। ঠিক আছে? আমি কিন্তু 280 রাখি টার্গেট। আমি বারবার বলে দিচ্ছি, সিলেট ল কলেজে যারা আছেন, আমি এটাই কথা বলি। আমি যেহেতু সিলেট ল কলেজের অভিজ্ঞতা আছে। সিলেট ল কলেজে 280 র নিচে যারা পায় তাদেরকে পরে ভর্তি নেয়। 280 যারা পায় তাদেরকে ভর্তি নিয়ে তাদের সিট ফিল আপ করে। যখন 280 পাওয়ার পরে, কারণ শুধু সিলেট ল কলেজের এরাইতে ভর্তি হবে তা না। বিভিন্ন কলেজ, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আসে সিলেটে। ঠিক আছে? মনে করেন ঢাকা থেকে ফারহানা আপু এখন ট্রান্সফার হয়ে আসছে সিলেটে। তো উনি কি ঢাকাতে ভর্তি হবে? না, উনি এসে সিলেটে ভর্তি হবে। তো উনার মার্কস ভালো, উনাকে ভর্তি নিয়ে নিবে। বুঝতে পারছেন? তো এই কারণে বলতেছি 280 টার্গেট রাখবেন সবাই। ভালো, ভালো কলেজে 280 যারা পায় তাদেরকে, 280 র উপরে যারা পায় তাদেরকে আগে ভর্তি নিয়ে নেয়। আর পরবর্তীতে যখন দেখে যে না সিট ফিল আপ হয় নাই, তখন মনে করেন 252, 260, 270 এদেরকে টানে। 252 পেলে পাস, অবশ্যই পাস। কিন্তু ভালো কলেজে ভর্তি হইতে গেলে 280 মাস্ট লাগবে। মানে আপনার 40% মার্কস লাগবে, বুঝছেন? এটা মাথায় রাখিয়েন। ঠিক আছে? এটা অনেকে বলে না, কিন্তু আমি বলে দেই আপনাকে, প্রথম থেকেই বলছি। তখন আপনারা হয়তো আমাকে পাগল-ছাগল ভাবেন যে 252 পাইলে তো পাস, 280 কেন? 280 হচ্ছে কি ভালো কলেজগুলাতে সিট আপ। কারণ এখন হচ্ছে অনলাইনে আবেদন নেয়, এটা জানিয়েন আপনারা। ঠিক আছে? এই যে ফার্স্ট ইয়ারে কিন্তু অনেকে অনেক কলেজে ভর্তি হইতে পারে না। তাদের পছন্দ মতো কলেজে কিন্তু ভর্তি হইতে পারে না। আইডিয়াল ল কলেজ ভালো ঢাকার ভর্তি হইতে পারে না। কারণ সিট ফিল আপ হয়ে যায়। তখন গিয়ে সে অন্যান্য কলেজে ভর্তি হইতে হয়। আমি কোন কলেজের নাম বলতেছি না, সব কলেজই ভালো। অন্যান্য কলেজে গিয়ে তখন ভর্তি হইতে হয়। কারণ তার সিট ফিল আপ হয়ে যায়। বুঝতে পারছেন? ওদেরকে কিভাবে ভর্তি নেয়? তাদের ডিগ্রি বা অনার্স এর রেজাল্ট দেখে ভর্তি নেয়। বুঝতে পারছেন? মেরিট লিস্ট আসে। তো এরকম আপনাকে ফাইনাল ইয়ার ভর্তি নিবে কিভাবে? ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখে। ফার্স্ট ইয়ার আপনার মার্কস দেখবে যে আপনার মার্কস কত পাইছেন। তো এই কারণে বলতেছি আপনারা ৭ জন ব্যাটসম্যানটাকে নিয়ে আপনারা 280 রান টার্গেট তোলার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? এখন তো ক্রিকেট সবাই বুঝার কথা। ছেলে-মেয়ে সবাই, বাংলাদেশে তো ছেলেদের থেকে এখন মেয়েরা ভালো খেলতেছে। তো ৭ জন ব্যাটসম্যানের মধ্যে মোটামুটি ৩ জন কি ৪ জন ব্যাটসম্যান যদি, মানে ৩টা কি ৪টা সাবজেক্ট যদি ভালো করে ফেলেন, আপনার 280 উঠে যাবে। বুঝতে পারছেন? 50 প্লাস পাওয়ার জন্য ৪টা কি করবেন, ওই যে সাবজেক্টটাকে আপনি চুজ করে নেবেন। আইন বিজ্ঞানে 50 যদি তুলতে পারেন না, নেক্সটটাকে টার্গেট করেন যে আমি চুক্তি অটোটা এনে যেভাবে হোক 50 তুলবো। ঠিক আছে? 50 তুলতে পারেন না, আপনার মনে একটা আইডিয়া আছে। তখন মুসলিম আইন টার্গেট নিবেন। মুসলিম আইন, তারপরে মুসলিম আইনে তুললেন। তারপরে মনে করেন আম চতুর্থ পত্র একটু কঠিন মনে হয় যদি পঞ্চম পত্রতে তুলেন। পঞ্চম পত্র কিন্তু খুবই কঠিন। পঞ্চম পত্রের আগে কিন্তু আমি অনেক গুলো ভিডিও আপলোড করব ফেসবুক গ্রুপে। আপনারা খেয়াল রাখেন, কারণ সবসময় আপনাদেরকে এভাবে নিয়ে মিটিং এ আসা বা ক্লাসে আসা সম্ভব না। তো এই কারণে বলতেছি ফেসবুক গ্রুপে সময় দিবেন। আপনাদের পরিচিত সবাইকে ইনভাইট করবেন। তারপর হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যাচ্ছেন আপনারা সবাই হচ্ছে গিয়ে আমাদের প্রতিনিধি। আমাদের এখানে যে ক্লাস করেন বা এই সেই এগুলো একটু মানে আলোচনা করবেন নাকি আপনার পাশের বেঞ্চের, বা সুযোগ থাকলে, না করলেও নাই, কোনো সমস্যা নাই। এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে? তো যেটা বলতেছি, আপনি ৭টা সাবজেক্ট নিয়ে যেকোনো ৪টা, ৩টা, ঠিক আছে? ওগুলাতে 50 প্লাস টার্গেট যদি করেন, অন্যান্য গুলাতে খারাপ হইলেও সমস্যা নাই। আপনি পাস করবেন। বুঝতে পারছেন? ভালো রেজাল্ট হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ ভাই, আমার একটা এখানে প্রশ্ন আছে। সেটা হচ্ছে, ধরেন আমি যদি কোনো পরীক্ষায় অ্যাটেন্ড না করতে পারি এবং যদি তারপরেও অ্যাটেন্ড না করেও যদি আমি 260 বা প্লাস পাই, সেই ক্ষেত্রে কি আমি পাস? না, অ্যাটেন্ড করতে হবে মনে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাব্বু। উম সেই ক্ষেত্রে অ্যাটেন্ড কি করা আমার কি লাগবে। সবগুলাই পরীক্ষা দিতে হবে? নাকি যেটাতে আমি অ্যাটেন্ড ডাব্বু করতে পারলাম না সেইটা দিতে হবে? ডাব্বু মানে আমি বুঝিয়ে দেই, হচ্ছে কি আপনার রেজাল্ট আসবে না, অ্যাবসেন্ট আসবে, এ আসবে। ঠিক আছে? ৩টা এ। আপনি তো এ পাইয়া দেবো মনে করবেন যে আমি তো এ পেয়ে গেছি, না এ পান নাই, আপনি হচ্ছে কি অ্যাবসেন্ট হয়ে যাবে, আপনার রেজাল্ট আসবে না। বুঝতে পারছেন?
তো এইটা ভুলে তার মানে করবেন না। আপনি হচ্ছে গিয়ে অন্তত নাম লিখে সিগনেচার করে 1 ঘন্টা পরে যদি আপনার বের হয়ে এরকম হয় না, অনেকের অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক না, এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের হয়। কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টে আমি যেতেই পারলাম না। মানে হুম, হুম, হুম। দুর্ঘটনার শিকার হইতে পারি, যাইতে অসুস্থ পারলেন হয়ে না, যেতে পারি। আপনার মনে করেন শ্বাস আছে না, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে, যদি আপনার এলএলবি ফার্স্ট ইয়ার পাস করার ইচ্ছা থাকে, ওই নিঃশ্বাসটা নিয়েও আপনি মনে করেন, এরকম হয়েছে আমাদের সাথে, মানে ওই যে হাত পা 2টা পা ভেঙে গেছে, পরে ওই যে আহ, ভর দিয়ে দিয়ে এটা কি বলে, স্ক্র্যাচ না কি বলে, এটা ভর করে স্ট্রেচার। করে ওইরকম করে উনি গিয়ে পরীক্ষা হলে লুঙ্গি পরে গেছে, কারণ হচ্ছে কি উনার পা তো সারা পায়গুলোতে ব্যান্ডেজ করা, ঠিক আছে? তো ও লুঙ্গি পরা ছিল উনার ভাইটার, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। উনি শুধু জাস্ট মানে সিগনেচার করছে, কোনো খাতা ওটা লেখা নাই। উনার নামটাও বুঝছেন, মানে বৃত্তবরার গুলোও টিচার হেল্প করছে, বুঝছেন? তো উনি শুধু অ্যাটেন্ড থেকে চলে গেছে, ঠিক আছে? 1 সপ্তাহ কিছু রিকভার করছে, পরবর্তীতে এসে পরীক্ষা দিছে, এরকম করছে আর কি, বুঝছেন? তো এইটাই আর কি, মানে মাথায় রাখবেন যে 00 হইলো পাইলেও আপনাকে মানে পরীক্ষা অ্যাটেন্ড থাকতে হবে। সিগনেচার, নাম টাম এই সেই। অনেকের আছে মনে করেন শুক্রবারে কিন্তু চাকরির ইন্টারভিউ থাকে অনেকের, ঠিক আছে না? হ্যাঁ, অনেকে চাকরির চাকরির পরীক্ষাও ইন্টারভিউ থাকে থাকে। অনেক। হ্যাঁ, তো 10টায় ওনার ইন্টারভিউ, এদিকে 9টায় পরীক্ষা। 9টায় এসে পরীক্ষা অ্যাটেন্ড থাইকা 1 ঘন্টার ভিতরে যা পারে লিখা বলে যে স্যার আমার একটা ইন্টারভিউ আছে, ঠিক আছে? স্যাররা দিয়ে দেয়, কারণ এটা প্রফেশনাল কোর্স। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট তার হচ্ছে গিয়ে চাকরির ইন্টারভিউ, সরকারি চাকরির ইন্টারভিউ। তো বলতেছে স্যার আমার চাকরির ইন্টারভিউ আছে, তার অ্যাডমিট কার্ড দেখায় যে স্যার এই দেখেন, বিশ্বাস না করলে তাকে সাথে সাথে বলে যে যান যান, আপনি চলে যান। তাকে গেটও আটকায় না, কেউ আটকায় না, তার তার জন্য ফ্রি রাস্তা, বুঝছেন? তো এরকম মনে করেন অনেকের আছে আবার আল্লাহ না করুক, মানে মা বাবা মারা গেছে বা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, রেখে আসছে বাসায়। হ্যাঁ, মনে করেন জানাজা হচ্ছে গিয়ে জোহরের নামাজ পড়ে, ঠিক আছে, বা 12টা 1টায়। তো রেখে এসে অনেকে অনেক পরীক্ষা দিয়ে আবার দৌড়ে চলে যাচ্ছে এসে অ্যাটেন্ড থেকে, কারণ সে জানে অ্যাটেন্ড না থাকলে ফেল করবে, বুঝতে পারছেন? এটা আমি বলে দিলাম। আর তবে রেজিস্ট্রেশন এডমিট কার্ডের ব্যাপারে আমি একটু বলে দিই, আপনারা সবাই যদি ফটোকপি না করে রাখেন, এখনো বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা ফটোকপি করবেন, কারণ আপনারা জার্নি করতেছেন, বাই চান্স যদি হারাই যায়, আল্লাহ না করুক, তখন হচ্ছে কি আপনারা ফটোকপি দিয়ে প্রিন্সিপালের বা আপনার কলেজের কি যে প্রিন্সিপাল উনার কি আপনার সিগনেচার নিয়ে ফটোকপিতে পরীক্ষা দিতে পারবেন, সিগনেচার এবং কলেজের সিল নিয়ে, বুঝছেন? কারণ আপনারা তো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তুলতে তুলতে আপনাদের তখন সময় চলে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। আর কোনো কারো কিছু জানার আছে কিনা প্রশ্ন করতে পারেন। আমার এখানে একজন খুবই প্রিয় একজন মানুষ আছে, সবাই প্রিয়, আপনারা আবার রাগ করেন না। খুবই একজন শ্রদ্ধেয় এবং প্রিয় আমার একজন মানুষ আছেন, উনি হচ্ছে রাঙ্গামাটিতে থাকে, বিজন স্যার। বিজন দাদা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, একটু বলেন না ভাই, প্লিজ। হ্যাঁ রায়হান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি, কারণ আপনারা আজকে পরীক্ষা ভালো দিচ্ছেন বলছেন আমাকে, আমি অনেক খুশি। ওই যে বিজন দা, উনি কিন্তু একজন টিচার, হ্যাঁ, সম্মানিত টিচার, ওনার অনেক স্টুডেন্ট আছে। আজকে না এখানে উনি নিজে স্টুডেন্টের মতো কথা শুনতেছে, আমার নিজেরও লজ্জা লাগতেছে। বিজন দা, আপনি বলেন তো, আপনি মানে রাঙ্গামাটিতে কি অবস্থা, মানে কিরকম? আপনি সরি, রাঙ্গামাটি না, আপনি তো চট্টগ্রাম ল কলেজে, মানে চট্টগ্রামের একটা অবস্থা বলেন তো। চট্টগ্রামে এখন হলের মধ্যে তো অনেকে দেখলাম যে মানে চিরকুট নিয়ে গিয়ে মানে টুলের মতো অনেকে লিখে পয়েন্ট টয়েন্ট লিখে রাখতেছিল। তারপর এমনিতে হুম, হল গার্ড কিন্তু ভালোই ছিল, স্যারেরা মানে ভালোই দিছিল, মানে কেউ কার থেকে দেখে লিখতে পারতেছে, মানে দেখে লিখবে না এরকম। আমার পাশে একজন আমার থেকে জিজ্ঞেস করছিল, ওই মালিকানা আছে না, ওই প্রশ্নটা জিজ্ঞেস হুম, করছিল কিভাবে লিখবে, পয়েন্ট দেখানোর জন্য বলছিল। তা আমি দেখাতে চাইছিলাম, বাট স্যার এসে বাধা দিয়ে দিয়েছে, ওকে বলতেছে যে, না তুমি এভাবে কেন দেখতেছো। ও অনেক রিকোয়েস্ট করছিল, স্যার আজকের জন্য একটু করে গিয়া ছাড় দেন না, আর তোমাকে যদি ছাড় দেওয়া, আমাকেও ছাড় দিয়ে দিবে। তা তখন ওকে আর মানে ওইটা সুযোগ দেয় নাই আর কি, আমিও আর চট্টগ্রাম দেখাই। চট্টগ্রাম কমার্স কলেজে না বিজন দা আপনাদের সেন্টার? চট্টগ্রাম কমার্স। হ্যাঁ। খুবই হার্ড ভাইয়া এখানে, কারণ হচ্ছে আমি মাস্টার্স পরীক্ষাতে চট্টগ্রাম কমার্স কলেজে পড়ছিল, আমি চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স করছিলাম তো তখন। আচ্ছা বিজন ভাইয়া, ওই যে আপনি একটু বলেন তো, আপনি তো টিচার প্লাস হচ্ছে কি আপনি সারাদিন খুবই ব্যস্ত থাকেন, আমার সাথে 1 মিনিট কথাও বলার সময় পান না। তো আপনি কিভাবে পড়ালেখা করতেছেন, বা কিরকম করে মনে করেন আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন? আচ্ছা আমি সারাদিন তো কোচিং থাকে, মানে সকাল 6টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত একদম কোচিং থাকে। তো এই এসে 11টা থেকে পড়তে বসি, ধরেন 2টা 3টা এরকম হয়ে যায়। ঘুম দিই 2 ঘন্টা ঘুমাই বা 3 ঘন্টা ঘুমাই। গতকাল তো আমি 1 ঘন্টা 40 মিনিট ঘুমাইছিলাম। যে রিভিশন দিতেছিলাম তো, মানে তৃপ্তি বর্তেছিল না যে আমি রিভিশনটা হয়তো আমার কম হচ্ছে এমন লাগছিল। যে কারণে আমি 1 ঘন্টা 40 মিনিট ঘুমাইয়া আমি
পরীক্ষা হলে চলে গেছিলাম। এটা কিন্তু আপনি খুবই আসলে খারাপ করছেন। কারণ হচ্ছে গিয়ে যদি আপনার বাই চান্স আল্লাহ না করে আপনি যদি অসুস্থ হয়ে যেতেন পরীক্ষার হলে, তখন কিন্তু আপনার একটা কি সমস্যা হইতো, বুঝছেন? তো এরকম করবেন না। অন্ততপক্ষে আপনাকে ৩ থেকে ৪ ঘন্টা একটা ঘুমানোর একটা রুটিন রাখবেন যে আমি এই ৩-৪ ঘন্টা ঘুমাবো। ঠিক আছে? তো বিজন ভাই আপনি একটা আপনাকে মনে মেসেজ দিয়েছিলাম, আপনি খেয়াল করেন নাই যে আমাদের নো টেনশন যে গ্রুপটাতে আছে, আপনি পরীক্ষার্থী এটাতে এড হওয়ার জন্য আপনাকে বলছিলাম, মেসেজ দিছিলাম। হয়তো আপনি খেয়াল করেন নাই। ঠিক আছে? তো আপনি ইচ্ছা করলে আমাদের ওই গ্রুপটাতে এড হইতে পারেন। ঠিক আছে? তো ওইখানে মনে করেন আমাদের আলাদাভাবে আপনাদেরকে টেক করা হয় পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে? আর হ্যাঁ, ঘুমাবেন। সবাইকে বলতেছি প্লিজ খাওয়া-দাওয়া, ঘুমটা ঠিক রাখবেন। না হলে কেউ অসুস্থ হয়ে গেলে পরীক্ষাই দিতে পারবে না। সারারাত পড়ার মানে নাই যদি পরীক্ষার হলে গিয়ে না লিখতে পারেন। আমার কিন্তু এরকম একবার হয়েছিল। কোন ক্লাসে জানি না, বাট আমি এরকম সারারাত পড়ছিলাম। পরে আমি পরীক্ষার হলে ঘুমাই গেছিলাম। আর নিজেই বলতে পারি না, মানে আমি বলতেই পারি না যে আমি কিভাবে ঘুমাইলাম। বুঝছেন? মানে আমি একবার খাতার উপর যে মাথা রেখে একটু শুয়েছিলাম, প্রশ্নটা হাতে রেখে আমি ঘুমায়ে গেছি। আর কেউ আমাকে খেয়াল করে নাই, ঘুম থেকেও তুলে নাই। আর আমি মানে পুরো পরীক্ষা শেষ হয়ে গেছে। বুঝছেন? এরকম হয় কিন্তু। আর কলেজে তো বিশেষ করে ক্লাসে আগের দিন বাংলাদেশের রাতে খেলা দেখে গিয়ে এরকম কত ঘুমাইছি। ঠিক আছে? এগুলো তো আর অভাব নাই। কিন্তু পরীক্ষার হলে যে ঘুমাইছি, মানে এটা খুবই অন্যায় করছি আমি, তো পরে ফেইল আসছে এটাতে আমার। তো এই কারণে বলতেছি আপনাদের সময় আমি নষ্ট করতেছি না। যে পিডিএফ ফাইল আছে, যে নোটস আছে এগুলি পড়েন। আর বিভিন্ন দিকে মনোনিবেশ করে আপনারা মানে মাথার উপর প্রেশার নিয়েন না। আর আমাকে এগুলোতে পাবেন না। আমাকে অনেকে শর্ট নোট, শর্ট সাজেশন এই সেই আমি পাইলেও আমি কিছু দিব না। ঠিক আছে? কারণ আমি আ কি সৎ এবং আমি কি মানে কি থাকতে চাই আপনাদের কাছে, একেবারে ফেয়ার থাকতে চাই। আপনারা কেউ বলতে পারেন না যে রায়হান ভাই যে দুর্নীতির সাথে জড়িত, এরকম আমাকে বলবেন। কারণ আমি আপনাদেরকে ১ম এই কিন্তু স্বীকারোক্তি নিছি যে আমাদের সাজেশনটা ১ বছর আগে কিনা রেডি হইছে কিনা। ঠিক আছে? নাকি পরীক্ষার আগে রেডি হইছে। বিজন দা আপনিও তো প্রায় আমাদের সাথে ১ বছর উপরে আছেন। তো হ্যাঁ, আপনিও বলেন রাঙ্গামাটি থেকে যে আমাদের সাজেশনটা ১ বছর আগে রেডি হইছিল কিনা? ১০ টাই প্রশ্ন, বাট ১ বছর আগে রেডি হইছে। তো ১ বছর এরকম আগে সেম, হ্যাঁ, তো সেম আমি এই শিমু আপুদের ব্যাচেরও, সজীব ভাই ব্যাচেরও সাজেশন আমরা কিছুদিন বা কিছু সময় লাগবে। কারণ আমি যেহেতু পরীক্ষার্থী, বার কাউন্সিলে তো আমাকেও পড়ালেখা, সংসার, চাকরি-বাকরি সবকিছু সামলাইয়া তারপরে আপনাদেরকে সময় দিতে হয়। তো আপনাদের তো মনে করেন আমি দেখেন তো টাইমে ১০টা মানে ১০টা, ৯টা ৫০ মানে ৯টা ৫০ এরকমই। যেমন আমার অজিত ভাই আছে ২৫-২৬ সেশনে, উনি অনেক কিছু বলতে চাচ্ছে। হয়তো মনে হয় চুপ করে আছে। অজিত ভাই একটু বলেন তো। আপনি না আমাকে একদিন বলছিলেন যে সময়ের প্রতি আমি এত সচেতন কেন? যাদের ইচ্ছা লেফট নিতে পারেন, কোন সমস্যা নাই। আমার এখানে আর গুরুত্বপূর্ণ কোনো কথা নাই। ভালো না লাগলে জি অবশ্যই বলবেন। আমার না একটা কথা আদাব ভাই। আছে। আদাব অজিত দা বলেন। জি না, আসলে এটা আমরা লাগে অনেক বড় প্রাপ্তি আপনার সময় জ্ঞানটা। আর সবচেয়ে অবাক হই আপনি যে বুড়ে এসএমএস দিয়া সবাই দিয়ে করে দিলেন, এগুলো অসাধারণ মেন্টর হিসাবে। আর আজকের প্রশ্নটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি একটা ভিতর মধ্যে আসলাম যে আমার এই বয়সে আইসা এলএলবি পাস করতে পারবো কিনা। আজকে প্রশ্ন দিকে মনে হইলো যে না, যদি রেজুলেশন স্টাডির সাথে পুরো সময়টা কাটাইতে পারি আশা করি পাস করব। রেজাল্ট কি হবে জানি না, পাস করব। আর প্রশ্নের প্যাটার্নটা আমার খুব ভালো লাগছে। যেমন ২ নম্বর প্রশ্নটা আমার খুবই ভালো লাগছে। 8টা বিষয় চাইছে ২ নম্বর প্রশ্নে। এইটা লিখলে মার্ক, এগুলো মার্কের প্রশ্ন। এভাবে দেখছি এই প্রশ্নে মার্ক তোলার মতো একটা সুযোগ দিছে যদি লেখাপড়া করতে পারি আর কি। হ্যাঁ, জি ভাই। আপনার কথার ভিত্তিতে না আপনি থাকেন, সমস্যা নেই, লাইনে থাকেন। আপনার কথার ভিত্তিতে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে। আপনারা কতগুলা পেজ লিখবেন আমাকে এটা জিজ্ঞেস করেন। আসলে ভাই ও বোনেরা, কোন পেজের উপরে টিচাররা মার্কস করবে না। আপনাকে মার্কস করবে পয়েন্টস এর উপরে। আপনি কয়টা পয়েন্টস আনতে পারতেছেন। একটা লেখাতে আপনি কতটুক মানে পয়েন্ট গুলা রাইট তুলতে রাইট। পারতেছেন। আপনি আপনি মনে করেন আইন বিজ্ঞানের যে আপনি প্রয়োজনীয়তাতে কয়টা পয়েন্ট আনতে পারতেছেন। আইন বিজ্ঞানটা কি কারণে প্রয়োজন, এই পয়েন্ট গুলো আপনি আনতে পারতেছেন। ভিতরে আজে বাজে গুলো না লিখে পয়েন্ট গুলো এনে ২টা ৩টা লাইন, ২ থেকে ২.৫ লাইন লেখার চেষ্টা করবেন প্রতিটা পয়েন্ট। ঠিক আছে? yes. তাহলে হয়ে যাবে কিন্তু। আপনারা যে প্রশ্ন করেন মানে ছোট বাচ্চাদের মতো, আমি লজ্জা দিচ্ছি না, প্লিজ আপনাদের মেন্টর হিসেবে মাফ করবেন আমাকে, যে কত পৃষ্ঠা লিখবো ভাই, এটা কোনো প্রশ্ন হইলো, বুঝছেন? কত পৃষ্ঠা আসলে লিখবো, এটা পৃষ্ঠা ওজন করে মার্কস দেওয়া, এগুলো না, কিন্তু যুগ গুরুত্বহীন লেখা তো 50 পৃষ্ঠা লেখাও কোনো লাভ নাই।
গুরুত্বপূর্ণ আপনি যা ইচ্ছা লিখতে পারেন। কারণ আমরা ছোটবেলা শিখছি যে যখন ওই যে বলছিলাম না ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন কমন পড়ে নাই। তখন কি করছি বিজন দাও মনে করেন মাঝে, মাঝে পাস করানোর জন্য স্টুডেন্টকে চূড়ামি বুদ্ধি দেই না বিজন দা? যে উপরে প্যারাগ্রাফের নামটা ঠিক রেখা বা কম্পোজিশনের নামটা ঠিক রেখা তুমি যেটা পারো এটা ভিতরে রেখে দাও। এক লাইন উপরে ঠিক রেখা, শেষের লাইন ঠিক রেখা। তো এগুলো হচ্ছে চূড়ামি বুদ্ধি। এগুলো কিন্তু কাজে আসবে না এলএলবি প্রফেশনাল যে আমাদের যে কোর্সটাতে এটাতে কাজে আসবে না। বার কাউন্সিলেরও কাজে আসবে না। ঠিক আছে? এই এলএলবি ফাইনালেরও কাজে আসবে না। টিচাররা পয়েন্ট গুলা দেখবে যে আপনি কয়টা পয়েন্ট লিখছেন। আজে বাজে একটা পয়েন্ট মনে করেন এই আইন বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এখন আপনি কি করছেন আইন বিজ্ঞানের প্রয়োজনীয়তার উপরে একবার একটা প্রবন্ধ লিখে রাখছেন 15 পৃষ্ঠার। কত মার্কস দিবে অজিত ভাই? মানে পয়েন্ট ছাড়া। এমনিতে পয়েন্ট ছাড়া আমি 15 পৃষ্ঠার একবারে প্রবন্ধ লিখে রাখছি। কত দিবেন বলেন তো? না পয়েন্ট ছাড়া আপনি 20 এর মধ্যে 5-6 5-6 বাট আপনি যদি 15টা পয়েন্ট সুন্দর মতো দিতে পারেন অন্ততপক্ষে আপনাকে আমি মনে করি 10 থেকে 12 দিবে। ঠিক আছে? না যদি তখন একবারে তো পয়েন্ট হিসাব করবে যে তার একটা পয়েন্টে তো 1 মার্ক দেওয়া দরকার। এই একটা চিন্তা চলে আসে এক্সামিনারের মধ্যে। তো এই কারণে আপনাদেরকে বলতেছি আপনার পয়েন্ট গুলা মুখস্থ করবেন। ঠিক আছে? আমাকে ওই কয়েকজনে ইনবক্সে নক দিছিল। তো তখন আমি তাদেরকে কল করে আমি এরকম বুঝাইছিলাম বুঝছেন ওই আইন বিজ্ঞানের আগে। উনি নাই লাইন থেকে চলে গেছে। তো আমিও লাস্টে এরকম বলছিলাম। শর্টকাট বুদ্ধিও দিছিলাম। ঠিক আছে? আমি তো আর আপনাদের ক্লাস নেই না, হ্যাঁ? টিচাররা এগুলো বুদ্ধি দিবে। তারপরে মনে করেন যে নো টেনশন গ্রুপে যখন আমি তাদেরকে নিয়ে গেছি তাদেরকে বুঝাইছিলাম যে এরকম করে আপনারা পয়েন্ট গুলা মুখস্থ করবেন। ঠিক আছে? তারপরেও মনে করেন আমি একটা আমি যদি ক্লাসও না নেই আমি ফেসবুক গ্রুপটা আপনারা ফলো করবেন। দেখবেন আমি ফেসবুক গ্রুপে বিভিন্ন রকমের পয়েন্ট মানে উম কি প্রসেস গুলা বলে দিচ্ছি। আপনাদেরকে টেকনিক গুলা বলে দিচ্ছি। ঠিক আছে? তো আ অজিত ভাই আর কিছু বলবেন? না থাকলে আমরা আসলে শেষ করব। না জি পরীক্ষার্থীরা আসলে থ্যাংক ইউ। ভাইয়া আর একটা কথা আমার আছে। হ্যাঁ, হ্যালো বলেন কোন ভাই, ভাইয়া? যে আজকে যে পরীক্ষা হইলো, আমি যে প্রশ্ন দেখলাম, একটা প্রশ্ন আমার কাছে একটু আনকমন লাগে। এই প্রশ্নটা কি বই থেকে আসলো না বইয়ের বাহির থেকে আসলো? মানে কোনটা? আমি এই যে ৩ এর খ আরকি, সরাইখানার পর্যটক আশ্রয় নিলে এই যে ভ্রমণ, এই প্রশ্নটা। এটা না আপনি আমাদের নোটসটাই খুলে দেখিয়েন, হ্যাঁ? তো আপনি বলতে পারবেন যেটা বইয়ের বাইরে আসছে না ভিতর থেকে আসছে। নোটসটা আছে না আপনার কাছে? জি আছে অজিত ভাই এডুকেশন স্টাডির নোটসেই আছে এটা। আমাদের নোটসে নোটসে আছে। আছে? হ্যাঁ জি আমরা আছে আছে। ও আচ্ছা, আচ্ছা। থাকলে তো ভালো, আমি খেয়াল করিনি হ্যাঁ, আরকি। এটা নোটসের মধ্যে ছিল এটা এবং খুব ভালোভাবে লিখছি আমি। মাশাআল্লাহ রুকসানা আপু আপনি তো বেশি টেনশন করেন। প্রেসার বাড়াইয়েন না। প্লিজ কি করিয়েন ওই যে রিল্যাক্স ভাবে থেকে পড়ালেখা করেন। পড়েন, ঠিক আছে? পড়ালেখা থাকতে হবে। পড়ালেখা ছাড়া সবাইকে উদ্দেশ্য বলতেছি, পড়ালেখা ছাড়া হলে যাবেন। একবারে আগের রাতে প্রশ্ন পেয়েও লাভ হবে না। ঠিক আছে? পড়ালেখা করতে হবে। তো ধন্যবাদ। কারো কোনো কথা না থাকলে আমি শেষ করব। আর অজিত ভাই আপনার উদ্দেশ্যে আমি বলি, আপনি যে একদিন প্রশ্ন করছিলেন যে সময়ের ব্যাপারে, আমি ক্যান পাবলিকে পড়ালেখা করছি। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করে আসছি, আমার একটা বিশেষ করে ২ টা প্রতিষ্ঠান পাইছিলাম। সেসব প্রতিষ্ঠানগুলাতে আমার কি ছিল ওই যে আ এই আমার বস যারা ছিল, বস হচ্ছে গিয়ে একজন হচ্ছে মেজর জেনারেল ছিলেন, ঠিক আছে? অবসরপ্রাপ্ত। আরেকজন ছিলেন কি জানেন? মানে বড় একটা প্রতিষ্ঠানেরই উনি আগে প্রফেসর ছিল, পরবর্তীতে আমাদের ছোটখাটো প্রতিষ্ঠানে উনি প্রিন্সিপাল হিসেবে আসছিল অবসর হয়ে। তো উনাদের আন্ডারে না আমরা টিচার না আমরা লেট করে গেলে কি করতো জানেন? আমাদেরকে বাইরে দাঁড়া করে রাখতো। টিচার নট অ্যালাউ যাও তুমি এখানে গিয়ে চিন্তা বাইরে গিয়ে করে। দাঁড়াও। তো এই সময় থেকে না আর ক্যান পাবলিক তো আর জানেন ক্যান পাবলিক হুম, সম্পর্কে হুম, তো হুম। স্কুল এন্ড কলেজ এগুলো সম্পর্কে তো আর বলা লাগে না। অল হুম, হুম। বাংলাদেশে ক্যাডেট ক্যাডেট নিয়ম, ঠিক আছে? তো এই কারণে আপনাদেরকে বলতেছি যে সময়ের ব্যাপারে আপনারা আসলে সচেতন হবেন। সবাইকে উদ্দেশ্যে বলতেছি। জাস্ট আমি একজনকে না সবার উদ্দেশ্যে বলতেছি। সারা জীবন ওই যে বিজন দাও কি করে দেখেন কোচিং উনার জাস্ট টাইমে শুরু করে। যে ব্যাচের যেটা 11টা শুরু হইলে 11টা 10 মিনিটে যারা আসছে মানে 10 মিনিট পিছিয়ে গেছে। ঠিক না বিজন দা? হ্যাঁ অবশ্যই, কারণ অনেকগুলো এই টপিকস আলোচনা করে ফেলি তো ওরা মিস অনেক করে ফেলে। বেশি আলোচনা। তো এইটাই আরকি আপনারা সময় প্রতি সচেতন হবেন। শিমু আপু মাঝে বলে নেটওয়ার্কে এসে সমস্যা। ১০ মিনিট আগে জয়েন হয়ে চলে যাবেন কাজে-টাজে। যখন এসে ভালো লাগে ক্লাসে ঢুকবেন। কেউ ডিস্টার্ব করবে না। ওকে ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে করবেন। তারপর হচ্ছে গিয়ে গ্রুপে করবেন। Facebook গ্রুপটাতে একটু সময় দিবেন। WhatsApp গ্রুপে হয়তো সবার সমস্যা হয়। ঠিক আছে? তাই এই কারণে বলতেছি আপনারা প্লিজ একটু Facebook গ্রুপে আপনাদের সময় দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। তো ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের ভবিষ্যৎ জীবন সবার অনেক সুন্দর হোক। হ্যাঁ, আজকে সবার একটা সুন্দর ঘুম হোক। কালকে সকালবেলা উঠে ঝাঁপিয়ে পড়েন একবারে পরবর্তী পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ ভাইয়া, ভালো থেকো।